লামিয়া বাড়ি ফিরে রুম বন্ধ করে দিয়ে হাত পা ছেড়ে ফ্লোরে বসে পড়ল। বসে বসে হাঁফাতে লাগল। কিভাবে যে ওই লোকটাকে পাশ কাটিয়ে বাসায় এসেছে তা শুধু ওই জানে। বারাবর ওই লোকটার ভয়ঙ্কর মুখটা চোখের সামনে ভেসে উঠছে। কি ভয়ঙ্কর দৃষ্টি! চোখ দিয়ে মনে হয় গিলে খাবে এমন অবস্থা। পাশ দিয়ে একটা রিকশা যাচ্ছিল। লামিয়া তড়িঘড়ি কটে ওটাতে উঠে বাসায় এসে উঠছে। জোবায়দা মেয়েকে এইরকম বিধ্বস্ত অবস্থায় দেখে কি হয়েছে জানতে চাইলেন। লামিয়া কিছু না বলেই রুমে ঢুকে দরজা লাগিয়েছে। এই মুহূর্তে মা বাবা কারো মুখোমুখি হয়ে কিছু বলার ক্ষমতা ওর নেই। কিন্তু ওই লোকটা কেন আবার ওর সামনাসামনি হয়েছে এতদিন পরে? এখন তো লামিয়া অন্য কারো বাঁধনে আবদ্ধ। লোকটা কি জেনে শুনে ফিরে এসেছে নাকি না জেনে? লোকটা কি আমার খারাপ কিছু করবে, নাকি অনুতপ্ত হয়ে এসেছে? না, যেভাবে রাস্তায় সামনে এসে দাঁড়িয়েছে মনে হচ্ছে লোকটা কিছু একটা খারাপ করবে। কিন্তু কি? এই লোকটার সাথে লামিয়ার পরিচয় লামিয়ার বিয়ের ৮ থেকে ৯ মাস আগে থেকে। ঠিক পরিচয় না, বলা যায় এই লোকটি লামিয়ার জীবনের অভিশাপ হয়ে আছে। এই লোকটি লামিয়ার জীবনের এক কালো অধ্যায়। সব তো ও ভুলে গেছে। ও তাহলে? লামিয়ার মনে পড়ছে, আজ থেকে প্রায় ১.৫ বছর আগে কলেজ যাওয়ার পথে ঠিক আজকের মতো আরিফ লামিয়ার পথ রোধ করে দাঁড়ায়। লামিয়াকে রাস্তা পার হতে দিচ্ছিল না। লামিয়া অনেক অনুনয় বিনয় করছিল ওকে ছেড়ে দিতে। এই ছেলেটা বেশ কিছুদিন আগে লামিয়ার এক বান্ধবীকে ধর্ষণ করে খুন করেছে। কিন্তু ওর বাবার নাকি অনেক পাওয়ার, তাই সেবারে কোনো সাজা না পেয়ে মুক্তি পেয়ে গেছে। কোনো না কোনোভাবে ও লামিয়ার ছবি বা লামিয়াকে দেখেছে। লামিয়া অনেকদিন থেকে লক্ষ্য করেছে এই লোকটা ওকে ফলো করছে। আর আজ সরাসরি সামনে এসে দাঁড়িয়েছে। সেদিন লামিয়ার পথ রোধ করে আরিফ লামিয়াকে ভালোবাসার কথা জানায়। লামিয়াকে নাকি ওর অনেক ভালো লেগেছে, তাই সরাসরি বিয়ে করার প্রস্তাব দিয়েছে। লামিয়া ঠিক আজকের মতো ভয়ে সেই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। নড়ার কোনো ক্ষমতা তার ছিল না। চারপাশে তাকিয়ে দেখছিল কেউ আছে কিনা। কাউকে দেখা যায়নি। লামিয়া ওই দিন ওর কাছ থেকে কিভাবে পালিয়ে এসেছিল তা মনে করলে অন্তরাত্মা আজও কেঁপে ওঠে। কিন্তু লোকটা প্রতিদিন ওর পিছু নিত। আজেবাজে নানা ধরনের কথা বলত। লামিয়া কখনো ওর কথার কোনো প্রত্যুত্তর করত না। কারণ এইসব ছেলের সাথে কথা বললে বা তর্ক করলে হিতে বিপরীত হতে পারে, তাই লামিয়া প্রতিদিন পাশ কাটিয়ে চলে যেত কোনো কিছু না বলে। লামিয়া প্রথমে পরিবারের কাউকে ব্যাপারটা জানাতে চায়নি। কিন্তু পরবর্তীতে ব্যাপারটা আর ধামাচাপা দেয়ার মতো ছিল না। পথে ঘাটে লোকটার উত্ত্যক্ততা বেড়ে গিয়েছিল। একেবারে ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। বাবা মাকে ব্যাপারটা জানাতেই সোহান সাহেব লাবিবকে দিয়ে লোকটার সম্পর্কে খোঁজ নেয়। খোঁজ নিয়ে লাবিব জানতে পারে আরিফ পাশের এলাকার প্রভাবশালী সরকারের উচ্চ পর্যায়ের একজন লোক আতাউর রহমানের বখে যাওয়া একমাত্র ছেলে আরিফুর রহমান। একজন খারাপ লোকের যতগুলো বেড হেবিট থাকে এই লোকটার সেই সব ছিল মেয়েদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করা আরিফের কাজ। বিভিন্নভাবে ফুসলিয়ে মেয়েদের যৌন নির্যাতন করত। নেশা করে রাতভর আরও অনেক খারাপ জিনিসের প্রতি ওর আসক্তি আছে। কিন্তু পাওয়ার থাকা বাবার কারণে অনেক জঘন্য অন্যায় করে ও শাস্তি না পেয়ে বাহিরে ঘুরে বেড়াচ্ছে। তবে ছেলেটা যতটা খারাপ বাবা ঠিক ততটাই ভালো একজন মানুষ।
আতাউর রহমান এলাকার মানুষের কাছে সম্মানিত একজন মানুষ। একমাত্র ছেলে বলে অতিরিক্ত ভালোবাসা দিতে গিয়ে শাসন করার অভাবে ছেলেটা বিগড়ে গেছে। মা ছিল না, তাই কেউ সেভাবে শাসন করতে পারেনি। অতিরিক্ত স্বাধীনতা পেয়ে লাগামছাড়া হয়ে গেছে ছেলেটা, যাকে এখন আর শিকলে বেঁধে রাখার কোনো উপায় নেই। লামিয়ার বাবা আরিফের বাবার সাথে দেখা করে এই ব্যাপারে খোলাখুলি কথা বলে, যাতে উনি ছেলেকে সামলায়, বুঝায় যাতে মেয়েদের এইভাবে পথে ঘাটে যাতে বিরক্ত না করে। এটা চরম অন্যায়। কিন্তু আরিফকে এ ব্যাপারে জানালে ও বলে যে লামিয়াকে বিয়ে করতে চায়। লামিয়াকে বিয়ে করতে পারলে ও পুরোপুরি বদলে যাবে, সব খারাপ কাজ ছেড়ে দিবে, এটাই ওর কথা। তাই বাবাকে বলে কয় আরিফ ও বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠায়। আরিফদের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসলে লামিয়ার পরিবার সরাসরি নিষেধ করে দেয়। বিশেষ করে লামিয়া এতে পুরোপুরি অসম্মতি জানায়। এসব বেদিন আর ব্যভিচারী লোককে বিয়ে করার চেয়ে সারা জীবন অবিবাহিত থাকা উত্তম। তারপরও ওই লোককে বিয়ে করবে না, ওর এক কথা। জেনে শুনে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাওয়াটা কোনোভাবেই ঠিক নয়। লোকটা একটা ব্যভিচারী। বহু মেয়ের জীবন ওর হাতে ধ্বংস হয়েছে। মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশন পর্যন্ত করেছে লোকটা, লাবিব খবর নিয়ে জানতে পেরেছে। আর ইসলাম ব্যভিচারী নারী পুরুষকে বিয়ে করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। আল কুরআনের সূরা নূরের ৩ নং আয়াতে আছে, নিঃসন্দেহে ব্যভিচারিণী নারী কেবল ব্যভিচারী পুরুষ কিংবা কোনো মুশরিককে বিয়ে করবে। আবার ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী কিংবা কোনো মুশরিকা নারীকেই বিয়ে করবে। কোনো মুসলিম মুমিনাদের ওদের বিয়ে করা পুরোপুরি হারাম ঘোষণা করা হয়েছে। কোরআনের এই মহামূল্যবান আয়াতের ব্যাখ্যাটা লামিয়া জানে বলে এই বিয়ের সম্বন্ধটাকে পুরোপুরি নিষেধ করে দিয়েছে। আরিফের বাবা লামিয়ার বাবাকে অনেক রিকোয়েস্ট করেছে এই সম্বন্ধটাকে পাকাপোক্ত করার জন্য। লামিয়ার বাবার এক কথা, মেয়ে যখন নিষেধ করেছে আমি এ ব্যাপারে আর কিছু বলতে পারবো না। কেননা বিয়ের ব্যাপারে ছেলেমেয়ের মতামত নেয়ার জন্য ইসলাম বলে দিয়েছে, বিয়েতে ছেলে মেয়ের মতামতের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তাই তিনি জোর করে মেয়ের উপর নিজের মতামত চাপিয়ে দিতে চান না। তারপর অনেকদিন এভাবে কেটে গেল। এই ব্যাপারটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। এরপর থেকে প্রয়োজন ছাড়া লামিয়া ঘর থেকে বেরুত না। নিজেকে একেবারে গৃহবন্দী করে ফেলেছে বলতে গেলে। যদি খুব বেশি দরকার হতো তখন বাবা বা ভাইকে নিয়ে বেরুত। কারণ ওই লোকটা লামিয়াকে হুমকি দিয়েছিল যে লামিয়াকে ও দেখে ছাড়বে। কি করে অন্য জায়গায় লামিয়া বিয়ে করে এটা ও দেখে নিবে। এরপর শোনা গেল লোকটাকে নাকি বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। ওর বাবাই ওকে চিকিৎসার জন্য পাঠিয়েছে। অতিরিক্ত ড্রাগ নেয়ার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আর লামিয়ার পরিবার ও যেন এক বন্দিদশা থেকে মুক্তি পায়। লামিয়া তো স্বাধীনভাবে চলার ক্ষমতাটাই হারিয়ে ফেলছিল। তারপর আনাসের বাসা থেকে সম্বন্ধ আসা, বিয়ে হওয়া, একে একে সব হয়ে গেল। আর লামিয়া ও চলে গেছে ঢাকাতে। কিন্তু কখনোই কল্পনা করেনি এই লোকটি আবার ফিরে আসবে এক অনাকাঙ্ক্ষিত ভয় নিয়ে। আর লামিয়া ওই ব্যাপারটাকে পুরোপুরি ভুলে গেছে। আজ আবার লোকটা সামনে এসে সেই সব কথা মনে করিয়ে দিয়েছে। লামিয়া ঠুকরে কেঁদে উঠল, আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো এই জানোয়ারটার হাত থেকে।
কেন তুমি আবার সেই অমানুষকে আমার সামনাসামনি করেছ? রক্ষা করো আমার সংসারটাকে। কখনো তোমার উপর বিশ্বাস হারাইনি। আজও তোমার কাছে আশ্রয় চাইছি এই মুসিবত থেকে। তুমি আমার রক্ষাকারী। লামিয়ার এক মুহূর্তে মনে হল ও ফিরে যাবে ঢাকাতে। কোনো প্রয়োজন নেই পরীক্ষা দেয়ার। এই পরীক্ষার জন্য যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে আনাসকে কি জবাব দিবে লামিয়া? এই লোকটার আজ যেই রুদ্ররূপ লামিয়া দেখেছে তাতে মনে হল এই লোক ওকে ছেড়ে দেয়ার নয়। কিন্তু এই মুহূর্তে পিছু হটা মানে লোকটার ভয় নিজেকে গুটিয়ে নেয়া। না, এভাবে সব সমস্যার সমাধান হবে না। লামিয়া ধমে যাবে না। আল্লাহর উপর ভরসা করে ও এগোবে। এমনভাবে চলতে হবে যাতে ওই লোকটা মনে করে আমার কিছু মনে নেই। লোকটাকে ভয় পেয়েছে এটা লোকটা জানতে পারলে সমস্যা বাড়বে, কমবে না। লামিয়া নামাজের বিছানায় মহান রবের দরবারে সেজদায় পড়ে মাথানত করে নিজের ইজ্জত আবরু রক্ষার জন্য একনাগারে চোখের পানি ছেড়ে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। সাজানো সংসারটাতে যেন মিথ্যার ফাটল না ধরে রবের কাছে ওর একটাই চাওয়া। লামিয়ার পরীক্ষা শেষ পর্যায়ে চলে এসেছে। আর মাত্র একটা সাবজেক্ট আছে। আনাস আজ এসেছে লামিয়াকে নিয়ে যেতে। আনাস এসেছে অনেকক্ষণ। লামিয়া শুধু একবার এসে দেখা করে ওকে ফ্রেশ হতে বলে বেরিয়ে গেছে। আনাস ফ্রেশ হয়ে শুয়ে আছে। লাবিব এসে খাবার খেতে ডেকে নিয়ে গেছে। খাবার টেবিলে আনাস লক্ষ্য করছে লামিয়া কেমন অন্যমনস্ক হয়ে খাবার সার্ভ করছে। খেয়ে এসে আনাস আবারও শুয়ে পড়েছে। শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে আছে। সকাল 7টায় রওনা দিয়ে 4টায় এসে পৌঁছেছে। 5 ঘন্টার জার্নি পুরো 9 ঘন্টা করে এসেছে অতিরিক্ত জ্যাম থাকার কারণে। লামিয়া এখনো রুমে আসছে না। আনাস আসার পর থেকে লক্ষ্য করছে লামিয়া কেমন গা ছাড়া ভাব। আনাস এতদিন পর এসেছে কোথায়, ওর মাঝে একটু উচ্ছ্বসিত ভাব থাকার কথা তা না, কেমন গম্ভীর হয়ে আছে। বিষণ্ণতা ছেয়ে আছে চোখমুখ জুড়ে। মেয়েটা কথা কম বললে ওর চেহারার মধ্যে সবসময় একটা হাসি হাসি ভাব লেগে থাকে যেটা আজ পুরো উধাও। আনাস বুঝতে পারছে না। সব তো ঠিকই ছিল, হঠাৎ করে আবার কি হলো ওর? আচ্ছা, আমার কোনো কথা বা কাজের দ্বারা কি কষ্ট পেয়েছে নাকি অন্য কিছু? মনে হচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তিত, কি সেই কারণ? আনাস এসব ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে পড়েছে। লামিয়া রুমে এসে দেখল আনাস ঘুমাচ্ছে। লামিয়া আনাসের মাথার পাশে বসে ঘুমন্ত মানুষটার মুখের দিকে তাকিয়ে আছে। সারাদিনের ক্লান্তির ছাপ উনার চোখে মুখে ছড়িয়ে আছে। মানুষটা প্রচণ্ড ভালোবাসে লামিয়াকে। লামিয়া হয়তো ওর মতো না হলে ও অনেক ভালোবাসে, তবে আনাসের মতো ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারে না। কিছু কিছু মানুষ আছে চাপা স্বভাবের, যারা নিজের ভিতরের আবেগ অনুভূতিগুলোকে সহজে একজনের কাছে প্রকাশ করতে পারে না। লামিয়া তাদের দলেরই একজন। আল্লাহ এই মানুষটাকে সবসময় এমন রাখবে তো? কোনো মিথ্যাকে বিশ্বাস করে কি সংসারটাকে শেষ করে দিবে না তো? কেননা আরিফ নাকি বলেছে লামিয়ার সংসারটাকে টিকে থাকতে দিবে না, সেটা যেভাবেই হোক। লামিয়া সারাক্ষণ এই ভয় থাকে না জানি কখন কি করে বসে। আনাস আসার পর থেকে এই ভয়টা আরও বেড়ে গেছে, সে যদি আনাসের কোনো ক্ষতি করে বসে, যদি লামিয়ার নামে উল্টোপাল্টা কিছু বলে, আনাস যদি সেটাই বিশ্বাস করে বসে। যদিও আনাস সেরকম মন মাইন্ডের না, তারপরও বলা যায় না।
মানুষের মন কখন কোনো অবস্থায় পাল্টে যায় তা কেউ বলতে পারে না। লামিয়া ওই ভয়টার জন্য আনাস আসার পর থেকে স্বাভাবিক হয়ে কথা পর্যন্ত বলতে পারছে না। মাথায় কারো হাতের স্পর্শে আনাসের ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখল লামিয়া বসে আছে। আনাস আবারও চোখ বন্ধ করে বালিশ থেকে মাথা তুলে লামিয়ার কোলের মাঝে রাখল। লামিয়ার হাত ধরে বলল, এতক্ষণে সময় হলো বউটার আমার কাছে আসার? না, ওই আম্মুকে একটু হেল্প করেছি তো তাই। জানি। কেমন আছো? এই তো আছি। আপনি কেমন আছেন? কোনটা জানতে চাইছো, শরীর কেমন আছে নাকি মন কেমন আছে? দুটোই। শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে। আর মন এতদিন একটুও ভালো ছিল না, তবে তোমাকে দেখার পর অটোমেটিক বিন্দাস মুডে চলে এসেছে। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো। আনাস প্রসঙ্গ পাল্টে বলল, কি হয়েছে তোমার? লামিয়া হঠাৎ এই প্রশ্নে চমকে গিয়ে আমতা আমতা করে বলল, কই কিছু না তো, কি হবে আমার? কেন এটা বলছেন? আমতা আমতা করছো কেন? আমি তো এমনি বলেছি। তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছো তাই। না, কিছু হয়নি। শরীর খারাপ? না। ওহ। আপনি একটু রেস্ট নিন, সারাদিন জার্নি করে এসেছেন, আমি আসছি। কোথাও যেতে হবে না এখন তোমার। আমার রেস্ট হয়ে গেছে। আর তোমাকে দেখার পর ক্লান্তিগুলো দূর হয়ে গেছে। এখানে বসো, গল্প করি, তোমার সাথে না বলা কত কথা জমে আছে আমার। রাতে খাবার পরে ঘুমানোর আগে আনাস বলল, এখন একটু কোরআন তেলাওয়াত করো, তোমার সেই সুরেলা কণ্ঠ কতদিন শুনি না। লামিয়া মাথা নেড়ে সম্মতি জানিয়ে কোরআন হাতে নিল। লামিয়া তেলাওয়াত করছে আর আনাস মন্ত্রমুগ্ধ হয়ে লামিয়ার কাঁধে মাথা রেখে তা শুনছে। পৃথিবীর সুন্দরতম দৃশ্যগুলোর মধ্যে এটা একটা সুন্দর দৃশ্য। কিছুক্ষণ পর আনাস বলল, একটু চা খাওয়াতে পারবে, মাথাটা ভীষণ ধরেছে। লামিয়া বলল, কি চা দিব? আদা আর লেবু দিয়ে রং চা দিও। লামিয়া চা বানিয়ে নিয়ে আসার পর আনাস একটা প্যাকেট লামিয়ার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। কি এটা? নিজেই খুলে দেখো। লামিয়া অনেকটা আগ্রহ নিয়ে প্যাকেটটা খুলল। খুলে দেখল গাঢ় সবুজ কালারের হাফ সিল্কের একটা শাড়ি, তার সাথে মিলানো ফুল হাতার ব্লাউজ। লামিয়া শাড়িটা হাতে নিয়ে বলল, মাশাআল্লাহ, দারুণ তো। তোমার পছন্দ হয়েছে? অনেক। আলহামদুলিল্লাহ, বাঁচলাম। শাড়িটা কিনার পর থেকে টেনশনে ছিলাম তোমার পছন্দ হবে কিনা। কে কিনেছে? আপনি? জি, আমি কিনেছি। বাব্বা, আপনার পছন্দ এত ভালো। এরপর থেকে আমার সব আপনি কিনবেন বলে দিলাম। দিলে তো ধরিয়ে। লামিয়া হেসে দেয় আনাসের কথায়। তারপর উঠে শাড়িটা আলমারিতে রাখতে যায়। আনাস লামিয়ার হাত ধরে বলল, একটা রিকোয়েস্ট করব? বলুন না, এমনভাবে বলার কি আছে? বলছি যে, কিছু মনে না করলে শাড়িটা এখন একটু পরবে? তোমাকে শাড়িটা পরলে কেমন লাগে দেখার খুব ইচ্ছে। অনেক শখ করে কিনেছি তো। এই কথা। এটা রিকোয়েস্ট করার কি আছে? আপনি আমাকে বললেই তো হতো। আমি ভাবলাম কি নাকি। আর শুনো। একটুখানি সাজবে, মুঠো ভর্তি ছুরি পরবে, খোপায় এই বেলি ফুলের মালাটা পরবে।
বেলি ফুল। আপনি জানেন আমার পছন্দের ফুল বেলি? জানি। আর জানি বলেই এনেছি। এখন যাও তো শাড়িটা পরে আসো। পরের পরীক্ষাটা দিতে যাওয়ার সময় আনাস লামিয়ার সাথে গেল। এখানে তো আনাস কিছুই চিনে না, তাই ভাবল লামিয়ার সাথে যাওয়াও হবে, ঘোরাও হবে। লামিয়া বারবার লক্ষ্য করছিল আরিফকে কোথাও দেখা যায় নাকি। কোনোভাবে আনাসের সাথে দেখা হলে কি হবে সেই ভাবনায় লামিয়ার বুকের ভিতর তোলপাড় চলছে। মনে মনে আল্লাহর সাহায্য চাইছে। কিন্তু আজ সে ছিল না পথের মাঝে। লামিয়ার পরীক্ষার সময় পুরো 4 ঘন্টা আনাস ওখানে বসে অপেক্ষা করছিল লামিয়ার জন্য। পরীক্ষার হলে বসেও লামিয়া আল্লাহ আল্লাহ করছে। নিচে আনাস একা আছে। লামিয়া না থাকার সুযোগে যদি সে এসে আনাসকে কিছু ভুল বুঝিয়ে টুইয়ে দেয় তখন কি হবে? কোনোমতে পরীক্ষা শেষ করে বেরিয়ে আসল। পরীক্ষা দিয়ে ফিরার পথে আনাস বলল, বাসায় একটু দেরি করে গেলে সমস্যা হবে না তো? লামিয়া সমস্যা নেই বলে মাথা নাড়ল। লামিয়া আনাসকে ভালো করে বুঝতে চেষ্টা করল ও স্বাভাবিক আছে কিনা, কোনো কিছু হয়েছে কিনা। কিন্তু আনাসের চেহারায় কোনো রকমের বিষণ্ণতা বা দুশ্চিন্তার ছাপ আছে কিনা, না সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না। আনাসের মাঝে একবার লামিয়াকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ইশারায় জিজ্ঞেস করল, কি দেখছো এভাবে? না কিছু না। আমার তো মনে হয় কিছু হয়েছে। যেভাবে চোরের মতো দেখছ। আমি চোরের মতো দেখতে যাব কেন? সবসময় একটা না একটা কথা বলে আমাকে রাগিয়ে দিতে হবে। আনাস মুচকি হেসে বলল, আরে দুষ্টুমি করছি, রাগ করছো কেন? রাগ করব কেন? কিছুক্ষণ আশপাশে রিকশা করে ওরা ঘোরাঘুরি করল। বাসায় ফিরে আসার পর জোবাইদা বলল, কিরে আজ এত দেরি হলো যে? আম্মু উনি একটি আশপাশটা দেখতে চাইছিলেন তাই। ওহ আচ্ছা। তোর ভাইয়াকে বলিস কাল জামাইকে আমাদের চারপাশটা ভালো করে ঘুরিয়ে দেখাতে। আম্মু উনি তো কাল চলে যেতে চাচ্ছেন। সে কি কথা তুই না বললি আরো 2 দিন ছুটি আছে। আম্মু ছুটি তো আছে কিন্তু উনার নাকি ভালো লাগছে না তাই। বাসায় একা একা বোর হচ্ছে তাই হয়তো এমন বলছে। আচ্ছা। সাথে কথা বলবো। আর আমি লাবিবকে বলে দিব কাল যেন ওকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসে, তাহলে ভালো লাগবে। আম্মু আসলে আমিও চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে। বাব্বা। বিয়ের পরে মা বাবা, বাবার বাড়ি সব এত পর হয়ে গেল যে চলে যাবি। আম্মু ব্যাপারটা আসলে তা না। আমি ভাবলাম অনেকদিন তো হলো উনারা কি বলবে। আমি তোকে ভালো করে চিনি মা। ব্যাপারটা মোটেও তা না। সত্যি করে বলবি কি হয়েছে? কিছু না তো। আমি তোর মা। তোদের সবার মনের খবর আমি একটু হলেও বুঝি আর আমার কাছেই লুকাচ্ছিস। কি হয়েছে আমাকে বল। আম্মু ওই লোকটা আবারও এসেছে? মানে? কোন লোকটা? আরিফ। কি বলছিস কি তুই? আমাকে একটু বল কি হয়েছে। লামিয়া পুরো ব্যাপারটা বলার পর ওর মা বলল, আগে কেন বলিসনি? ভেবেছি খুব বেশি সমস্যা হবে না তাই। আচ্ছা আর একটা দিনই তো আল্লাহ আল্লাহ কর। হুম।
জোবাইদা আনাসকে অনেক বলে কয় আর একটা দিন থাকার জন্য রাজি করালো। পরদিন সকালে লাবিব আনাসকে নিয়ে ওদের এলাকাটা ঘুরে দেখতে বেরুল। কিছুক্ষণ ঘোরার পর ওরা বাড়ির পথ ধরল। লাবিব বাড়ি থেকে একটু দূরে থাকতে বলল, ভাইয়া আমার বাজারে একটু কাজ আছে, আপনি কি আমার সাথে যাবেন নাকি বাড়ি ফিরে যাবেন? আনাস বলল, আপনি যান, আমি বাড়ি ফিরে যাই। একা একা যেতে পারবেন তো? পারব না কেন, অবশ্যই পারব। তারপর লাবিব চলে যেতেই আনাস বাড়ির পথ ধরল। আনাসকে রুমের দিকে যেতে দেখেই লামিয়া ওর পিছু পিছু রুমে আসল। আনাস শার্টটা খুলে লামিয়ার হাতে দিল। লামিয়া বলল, ঘোরাফেরা কেমন হলো? ভালো। এক গ্লাস পানি দিবে? লামিয়া টেবিলের উপরের জগ থেকে গ্লাসে পানি ঢেলে গ্লাসটা আনাসের দিকে এগিয়ে দিল। আনাস হাত বাড়িয়ে গ্লাসটা নিল। লামিয়া আনাসের শার্টটা আলনায় রাখতে গেলে পিছন থেকে আনাস বলে উঠল, আরিফ কে? হঠাৎ আনাসের এইরকম প্রশ্নে লামিয়া থমকে যায়। উনি ওর ব্যাপারে জানল কি করে? তাহলে কি যে ভয়টা এতদিন পাচ্ছিলাম সেটাই কি সত্যি হল? লামিয়ার মনে হচ্ছে ও এখনই জ্ঞান হারাবে। পুরো শরীর কাঁপা শুরু হয়ে গেছে। তবুও নিজেকে যথাযথ স্বাভাবিক রেখে আনাসের দিকে তাকিয়ে বলল, উনাকে আপনি কোথায় পেলেন? আরে বাড়ি আসার সময় পথে কথা হল। বলছিল তোমাদের নাকি আত্মীয় হয়। দূরসম্পর্কের আত্মীয় হয়। ও আচ্ছা। কিন্তু উনাকে তো মনে হয় বিয়ের সময় দেখিনি। উনি দেশের বাহিরে ছিল তখন। আপনার সাথে কথা হয়েছে নাকি? কি বলেছে? বাব্বা, ইনকোয়ারি শুরু করেছ দেখছি। না না, ইনকোয়ারি করব কেন? আমি তো এমনি বললাম। না, তেমন কিছু বলেনি। এমনি কুশল বিনিময় করেছি। আর বলেছে তোমাদের নাকি খুব কাছের লোক, এই আর কি। ও আর কিছু বলেনি? প্রশ্নটা করেই লামিয়া জিভে কামড় দিল, মনে মনে বলল, ইয়া আল্লাহ, কি করছি আমি, নিজের হাতে বিপদ কেন ডেকে আনছি। আনাস লামিয়ার এরকম অহেতুক প্রশ্নে কিছুটা বিরক্তি নিয়ে বলল, বোকার মতো কথা বলছো কেন? আর কি বলবে? আর কি হয়েছে তোমার? চোখে মুখে এত কাঠিন্যতা কেন? আমার কি হবে? আচ্ছা আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। লামিয়া আনাসের সামনে থেকে অনেকটা পালিয়ে আসল। লামিয়া যেন অনেক বড় বিপদ থেকে বাঁচল। যে ভয়টা ছিল তেমন কিছু হয়নি। কিন্তু যতদূর জানি লোকটার কাছ থেকে এত ভালো ব্যবহার আশা করা যায় না। সত্যি কি লোকটা বদলে গেছে? নাকি যে কোনো বড় ঝড় আসার আগে পরিবেশ যেমন শান্ত হয়ে যায়, এটা তার পূর্বাভাস নয় তো? লামিয়ার সারা শরীর কাঁপছে। এই মুহূর্তে আনাসের সামনে থাকা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা, তাই ওখান থেকে কেটে পড়ল। এখন উনাকে কিছু বলা যাবে না। ঢাকায় গিয়ে ধীরে সুস্থে সব কথা জানাতে হবে উনাকে। এভাবে লুকোচুরি করে আর কয়দিন, একদিন তো বলতেই হবে। না বলতে বলতে কোনো বড় বিপদ না এসে যায়। উনি নিজে থেকে জানার আগে আমি নিজে জানিয়ে দিলে হয়তো অনেক ভালো হবে। উনিও হয়তো বুঝতে পারবে। আর এখানে তো আমি কোনো দোষ করিনি। আমাকে তো অযথা হয়রানি করা হচ্ছে। আল্লাহ আর কয়টা দিন আমায় সাহারা দাও। তোমার রহমত আমাকে দান করো। লামিয়া আজ ফিরে যাচ্ছে নিজের ঘরে। যাওয়ার সময় আজও সে কান্না করেছে।
কেন জানি মনের ভিতর কেমন কেমন লাগছে। মনে হচ্ছে খুব খারাপ কিছু হবে ওর সাথে। আশ্চর্য, ভয়ের মতো তেমন কিছু তো ঘটেনি, তারপর আমার এমন লাগছে কেন? লামিয়া ভাবছে। মনটা যেতে সায় দিচ্ছে না, তারপরও যেতে হবে। কেননা এখানে থাকলে চিন্তা আরো বেশি হবে। ওখানে গেলে হয়তো আবার সব আগের মতো হয়ে যাবে। যাওয়ার সময় ওর মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমার জন্যই একটু বেশি করে দোয়া করবে। কারণ মা বাবার দোয়া থাকলে সন্তান অনেক সময় খুব বড় বিপদও কাটিয়ে উঠতে পারে। আমার দোয়া তোর সাথে সর্বদা ছিল আর থাকবেও। আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাসো না। আল্লাহ তার বান্দাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করে। সব সময় আল্লাহর কাছে পানাহ চাইবি। গাড়িতে বসে ও লামিয়া মন খারাপ করে বসেছিল। এমন কেন হচ্ছে? বাসায় আসার পর তো লামিয়ার শাশুড়ি এতদিন পর ছেলের বউকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন। তারপর লামিয়ার দিকে ভালো করে তাকিয়ে বলল, কতদিন পর মেয়েটাকে কাছে পেয়েছি। তুই মাকে পেয়ে এই মাকে ভুলেই গেছিস? না আম্মু, তেমন কিছু না। পরীক্ষার জন্যই তো, তা না হলে তো আরো আগেই চলে আসতাম। জানি। কিন্তু তুই এত শুকিয়ে গেছিস কেন? খাবার টাবার খাসনি নাকি? না, সেরকম কিছু না, এমনি পরীক্ষা নিয়ে টেনশনে ছিলাম। আনাস সোফায় বসে বলল, আম্মু কারো বাড়িতে এতদিন থাকলে খাবার দিবে নাকি? মেহমান থাকে 3 দিনের পরে আর মেহমান থাকে না। তাই ওই বাড়িতে ওরা উপোস রেখেছে এতদিন তোমার বৌমাকে? বলে লামিয়ার দিকে তাকিয়ে হাসল। লামিয়া শাশুড়ির দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, আম্মু এটা রাখেন। আমার আম্মু দিয়েছে? রাহেলা ব্যাগটা খুলে দেখলেন 2-3 রকমের পিঠা বানিয়ে দিয়েছে লামিয়ার মা। তারপর লামিয়ার দিকে তাকিয়ে বলল, উনি অসুস্থ মানুষ, এসব ঝামেলা করার কি দরকার ছিল? আচ্ছা, এখন তুই গিয়ে আগে ফ্রেশ হয়ে নে, পরে কথা বলবো। অনেক দূর জার্নি করে এসেছিস। লামিয়া খাবার খেয়ে এসে দেখল আনাস বসে আছে সোফায়। লামিয়া গিয়ে খাটের একপাশে বসছে। কিছু ভালো লাগছে না ওর। কাল এ সময় কোথায় ছিল, আজ কোথায়? মা বাবার জন্য মন কেমন করছে। আনাস সোফা থেকে উঠে এসে ওর দিকে তাকিয়ে বলল, মন খারাপ? এখানে থাকতে ইচ্ছে করছে না? বাড়িতে গিয়ে আবার রেখে আসব? আমি আপনাকে বলেছি আমাকে রেখে আসতে? না বলনি, তবে তোমাকে দেখে মনে হচ্ছে এতদিন থেকেও তোমার বেরানো হয়নি, তাই? অনেক দিন থেকেছি, মায়া ধরে গেছে, আবার কবে না কবে যেতে দিবেন, তাই মনটা একটু খারাপ লাগছে। এমনভাবে বলছো যেন তুমি বিদেশ চলে এসেছো যে আর সহজে ফিরবে না। বিদেশ থেকে কম কি? আপনি কি আমাকে বললেই যেতে দিবেন? এটা অবশ্য ঠিক বলেছ, তুমি যেতে চাইলেও আমি সহজে এবার তোমাকে যেতে দিব না। তুমিবিহীন থাকা আমার জন্য কষ্টকর। তাই এবার 1 বছরের আগে আর বাবার বাড়ি যাওয়ার নাম মুখে আনবে না। পারবে না? কি? জি। আনাস এবার লামিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, আগামী 1 বছর পরে আমরা দুজন নয় 3 জন মিলেই বেড়াতে আসব। আপনি 3 জন পেলেন কোথায়? এখনো পাইনি, তবে পেয়ে যাব। কারণ আমি চাই খুব শীঘ্রই সে আমাদের মাঝে আসবে, যদি মহান রবের রহমত থাকে আমাদের উপর। কে সে? বোকা মেয়ে, কিচ্ছু বুঝে না। আর সে আমাদের সন্তান যে এখনো মহান রবের কাছে আছে। লামিয়া লজ্জায় মাথা নামিয়ে নিল।
আচ্ছা, আপনার কি লজ্জা লাগে না এভাবে মুখের উপর এসব কথা বলতে? আমার কি দোষ তুমি বুঝতে পারো না বলেই তো আমাকে সব খুলে বলতে হয়। এমন একটা বউ আমার ইশারা ইঙ্গিতে কথা বুঝে না। শুনো, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। আল্লাহ চাইলে আগামী বছরে আমি আমার সন্তানের মুখে বাবা ডাক শুনতে চাই। আমি চাই সে আমাদের সংসারটাকে পরিপূর্ণ করতে খুব তাড়াতাড়ি আমাদের কোলজুড়ে আসবে। কি শুরু করেছেন কি? আল্লাহর দোহাই লাগে আপনি চুপ করেন। এভাবে মুখের উপর কথা বলা আপনার একটা বদ অভ্যাস। সিচুয়েশন বুঝেন না কিছু না। আল্লাহ, এই মেয়েটাকে নিয়ে কি করি? আরে স্বামী স্ত্রী নিজেদের মাঝে এসব বলতে লজ্জা কি? স্বামী স্ত্রী ভালোবাসা নিয়ে একে অপরের মাঝে ভালোবাসা বাড়ে। সবসময় কুরআন হাদিস বিষয়ে বই পড়ো আর এগুলা জানো না। আপনি চুপ করবেন? এত কথা কেমনে বলেন? মুখ একটুও ব্যথা করে না? আমি কি তোমার মতো নাকি? বোমা মারলেও তোমার মুখ দিয়ে কথা বেরোয় না। গোমরামুখ কোথাকার! আমি গোমরামুখ? আমি যখন গোমরামুখ তখন আমার কাছে আসার কি দরকার? সরেন এখান থেকে। কোথায় সরব? আমার সামনে থেকে? আমি তোমার সামনে নয়, পিছনে। আর তাছাড়া তুমি আমার প্রয়োজন, তোমার কাছ থেকে দূরে থাকি কি করে? আমি আপনার প্রয়োজন মানে? সরি প্রিয়জন, কথা ঘুরাবেন না। আপনারা পুরুষরা এমনি মেয়ে মানুষকে যোগ্য সম্মান দিতে জানেন না। আমরা শুধু আপনাদের প্রয়োজন। আরে আরে, আমি সত্যি দুষ্টুমি করে কথাটা বলেছি তোমাকে রাগানোর জন্য। রাগলে তোমায় কেমন লাগে তা দেখতে। বিশেষ করে তোমার মন ভালো করতে এসব করছি। এখন দেখি তুমি সত্যি সত্যি সিরিয়াস হয়ে গেছো। তুমি আমার ভালোবাসার মানুষ। তুমি যেভাবেই আছো তাতে আমার কাছে তুমি পৃথিবীর সেরা সুন্দরী রমণী। গোমরামুখ হলেও তুমি তো আমারই মানুষ, কি বলো? আপনি না। কি আমি? কিছু না। কিছু না হলে থাক, ঘুম আসছে আমার, এখন একটু মাথাটা টিপে দাও। লামিয়া একটু রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকাচ্ছ কেন? ভয় লাগছে তো? একটু স্বামী সেবা করো, না হলে ভালোবাসা বাড়বে কেমনে? এভাবে কথা বলেই তো নিজের অধিকার আদায় করে নিতে পারেন বলে লামিয়া মুচকি হেসে আস্তে আস্তে আনাসের মাথা টিপতে লাগল। লামিয়ার শ্বশুর শাশুড়ি দুজনে ওমরা করার উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছে 1 সপ্তাহ আগে। ওমরাহ পালন শেষে ওনারা কয়দিন ওখানে থাকবে উনাদের বড় ছেলের কাছে। উনারা যাওয়ার পর থেকে লামিয়া বাসায় একা হয়ে পড়েছে। আনাস অফিসে চলে যাওয়ার পর রিপা আর লামিয়া বাসায় থাকে শুধু। সকালে লামিয়া আনাসকে নাস্তা খাইয়ে অফিসে পাঠিয়ে দিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে রান্না করতে কিচেনে ঢুকল। রিপা ওকে সাহায্য করছে। আনাস মা বাবা চলে যাওয়ার পর থেকে দুপুরে বাসায় এসে লাঞ্চ করে, তাই রান্নাটা করার জন্য ওর এত তাড়াহুড়ো। লামিয়া রান্না করছে এমন সময় কলিং বেলের আওয়াজ। লামিয়া রিপাকে দরজা খুলতে পাঠাল। রিপা ভিতর থেকে বাহিরে উকি দিল। দরজার বাহিরে কাউকে দেখা যাচ্ছে না। রিপা ওখান থেকে জোরে বলল, ভাবি, বাহিরে তো কাউকে দেখা যাচ্ছে না। লামিয়া বলল, তাহলে দরজা খোলার দরকার নেই, চলে আয়। রিপা ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও কলিং বেলে আওয়াজ হল। রিপা আবারও দেখল যে কেউ নেই, তাই সে আবার কিচেনে ফিরে এলো।
লামিয়া বলল, কিরে আবার কে এসেছে? কাউরে দেখি নাই। ঠিক আধা ঘন্টা পরে আবারও কলিং বেলর আওয়াজ। রিপা এবার রেগে গেল, কোনো হারামি এবার তোর খবর আছে বলেই রিপা গিয়ে এবার না দেখেই দরজা খুলে ফেলল। দরজা খুলে দেখে পাশের বাসার বুয়া দাঁড়িয়ে আছে। রিপা চেঁচিয়ে বলল, ওই আমনে এতক্ষণ বেল বাজাইয়াছেন? আমি কোনো দুঃখে এতক্ষণ বেল বাজামু? আমি তো আইলামি মাত্র। তো এতক্ষণ কে আছিল? আমি কেমনে কমু? কি জন্য আইছেন? আর হাতে কি উইটা? ও এইটা তো একজনে দিছে আনাস ভাইয়ের বউরে দেওনের লাইগা। লামিয়া রিপার চেঁচামেচি শুনে ও আসছে না দেখে দরজার দিকে গেল কি হইছে দেখার জন্য। পাশের বাসার বুয়া দেখে ও সামনে এগিয়ে গেল। রিপা, কি হয়েছে? ভাবি আপনারে নাকি কে এইটা দিছে বলে একটা এনভেলাপ লামিয়ার দিকে হাত বাড়িয়ে দিল। লামিয়া এনভেলাপটা নেড়েচেড়ে দেখে বলল, কি এটা? আর কে দিল তোকে? জানি না কি। আমারে তো মরিয়মের মাই দিছে। লামিয়া মরিয়মের মায়ের দিকে তাকিয়ে বলল, আপনি এটা কই পাইছেন? ভাবি আমি আহনের সময় এক লোক এটা দিয়ে বলল, আনাস ভাইয়ের বউকে এটা একটু দিয়ে দিবেন। আপনি কি লোকটাকে চিনেন? আমি কেমনে চিনুম? আমি তো উনারে এর আগে কখনো দেখি নাই। ও আচ্ছা, আপনি যান বলে লামিয়া রিপাকে কিচেনের দিকে পাঠিয়ে দরজা লাগিয়ে নিজের রুমের দিকে গেল। লামিয়া ভাবছে কি হতে পারে এর ভিতরে? আর আমাকেই বা কেন পাঠাবে? এখানে আমাকে চিনেই বা কয়জন? ভাবতে ভাবতে লামিয়া এনভেলাপের উপরের কাগজটা ছিঁড়ল। আনাস দুপুরে ফিরেই টেবিলে খাবার লাগাতে বলল, 1 ঘন্টার মাঝে অফিসে আবার যেতে হবে। লামিয়া খাবার বেড়ে টেবিলে অপেক্ষা করছে। আনাস নামাজ পড়ে এসে চেয়ারে বসতে বসতে বলল, তাড়াতাড়ি করো, সময় নেই। লামিয়া প্লেট বাড়িয়ে বলল, নিন। আনাস ফোন টিপতে টিপতে বলল, খাইয়ে দাও, আমার সময় নেই। সময় নেই মানে? দিব্যি তো ফোন টিপতে পারছেন আর খেতে বললে সময় নেই। আরে এমন করছো কেন? প্লিজ খাইয়ে দাও না। তুমি সামনে থাকলে নিজের হাতে খেতে মন চাই না। আম্মু আব্বুর সামনে তো মন চাইলে ওই আবদারটা করতে পারি না, এখন তো সময় আছে। হুম পেয়েছেন এই একটা ছুতো। এই একটা কথা বলে বলে এই কয়দিন আমার হাতেই খাচ্ছেন। আনাস হাসতে হাসতে বলল, আচ্ছা যাও, আজ রাতে আমি তোমাকে খাইয়ে দিব, চলবে তো? লাগবে না বলে ভাত মাখিয়ে আনাসের মুখের দিকে বাড়িয়ে দিল। আনাস ভাত মুখে দিয়ে লামিয়ার আঙ্গুলে আস্তে করে কামড় দিল। আহ! কি করছেন? ব্যথা পাচ্ছি তো। আনাস না শোনার ভান করে একনাগাড়ে ফোন টিপছে। আচ্ছা খেতে বসেছেন, ফোন নিয়ে এমন করছেন কেন? রাখেন এটা বলে ফোনটা আনাসের হাত থেকে নিয়ে নিল। আরে আরে, আমি অফিসের একটা কাজ করছি তো, এদিকে দাও। কেন অফিসে বসে বসে কি সারাদিন ঘুমান নাকি যে বাসায় এসেও আপনার কাজ করতে হয়? করতে একটা চাকরি, তখন বুঝতে অন্যের অধীনে কাজ করার কত জ্বালা। আমার কোনো চাকরির দরকার নেই আর জ্বালা সহ্য করারও দরকার নাই। এখন এত কথা না বলে একটু তাড়াতাড়ি খান তো। আনাস ফোন রেখে লামিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি খাচ্ছ না যে? আপনি খেয়ে নিন, আমি রিপার সাথে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে। আনাস যাওয়ার আগে বলল, আচ্ছা শুনো, আজ সন্ধ্যায় রেডি থেকো, তোমাকে নিয়ে একটু বাহিরে যাব। লামিয়া মাথা নেড়ে সায় দিল।
এখন যদি বলতো যাবে না তাহলে কত কথা শোনা লাগতো, তাই ইচ্ছে করেই কিছু বলেনি। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে লামিয়া চা বানিয়ে রাখল। আনাস এসেই চা চাইবে তাই। আনাস অফিস থেকে বের হয়েই লামিয়াকে কল করল রেডি হওয়ার জন্য। লামিয়া সবকিছু গুছিয়ে রেডি হয়ে বসেছিল। রিপাকে ডেকে বলল, রিপা, বাসায় তুই একা একা থাকতে পারবি না কিছু সময়? কই যাইবেন আমনেরা? তোর ভাইয়া বলেছিল একটু বাহিরে যাবে। ও না, আমার কোনো সমস্যা হইব না, আমনেরা যান। যাওয়ার সময় বাইরে থেইকা দরজা তালা লাগাই যাইয়েন, তাইলে হইব। দরজায় তালা দিলে তোর সমস্যা হবে না। আরে না, আমি কি এখন আর বাইরে যামু নাকি? আর তালা দিলে বাইরে থেকে কেউ আইলে তালা দেওখা চইলা যাইব। আচ্ছা। আর শুন, আমাদের ফিরতে দেরি হতে পারে। তুই খেয়ে ঘুমিয়ে পড়িস কেমন? আচ্ছা। আনাস বাসায় এসে নিজেও ফ্রেশ হয়ে নিল। লামিয়া চা নিয়ে রুমে আসল। আনাস চা খেতে খেতে বলল, তুমি এখনো রেডি হওনি? এই তো শুধু বোরখাটা পরব। আচ্ছা, তাড়াতাড়ি করো। লামিয়া বোরখা পরতে পরতে বলল, আচ্ছা আমরা কোথায় যাব? গেলেই দেখবে। প্রশ্ন না করে বোরখাটা পরো আগে। রেডি হয়ে লামিয়া রিপাকে বলে বেরিয়ে গেল। আনাস একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামাল। লামিয়া উৎসুক হয়ে জানতে চাইল, এখানে এসেছেন? একটা বিয়ের অনুষ্ঠানে আসছি আমরা। বিয়ে? কার বিয়ে? আনাস দুষ্টুমি করে বলল, কেন, তোমার আর আমার? ফাজলামি করবেন না তো। সত্যি করে বলেন না। আমার দুঃসম্পর্কে এক চাচাতো ভাইয়ের বিয়ে। তো আমাকে বাড়ি থেকে আসতে একথা বলবেন না? কেন, বললে কি হতো? সুন্দর করে সেজেগুজে আসতে নাকি? আপনার সব কথা হেয়ালিপনা। সুন্দর করে সেজেগুজে আসতে হবে কেন? তবুও একটা প্রস্তুতি থাকে না। আর বিয়েতে দেওয়ার জন্য গিফট নিয়েছেন? জি ম্যাডাম, গিফট কিনে আগেই পাঠিয়ে দিয়েছি। আর বিশেষ করে আমার তোমাকে নিয়ে এসব অনুষ্ঠানে আসার কোনো ইচ্ছেই ছিল না, সেই জন্য আগে কিছু বলিনি। কিন্তু আঙ্কেল খুব করে বলেছে তোমাকে নিয়ে আসার জন্য। আর তোমার পর্দার ও কোনো খেলাফ হবে না, এখানে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে, সেই ব্যাপারে নিশ্চিত হয়ে আসলাম। রাত 11টায় অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ওরা ফিরে আসলো। অনুষ্ঠান শেষ হতে হতে আরও 2-3 ঘন্টা লাগবে, এতক্ষণ এখানে থাকার মানে হয় না। আর মেয়ে মানুষ নিয়ে এত রাতে বাহরে থাকাও ঠিক না। বলা তো যায় না, বিপদ তো আর বলে কয় আসে না। বাড়ি আসার পর দেখল রিপা ঘুমিয়ে পড়েছে। আনাস লামিয়াকে বলল, 1 কাপ কফি বানাতে পারবে? যদি পারো তো। হুম দিচ্ছি, একটু অপেক্ষা করেন। লামিয়া চেঞ্জ করে ফ্রেশ হয়ে আনাসের জন্য কফি বানাতে কিচেনে যায়। আনাস বারান্দায় বসেছিল। লামিয়া এসে বলল, এই নিন বলে কফি মগটা বাড়িয়ে ধরল। আনাস মগ হাতে নিতেই লামিয়া চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আনাস বলল, যাচ্ছ কোথায়? রুমে। ঘুম আসছে? হুম। এখানে একটু বসবে আমি কফিটা শেষ করা পর্যন্ত? কেন? না, এমনি একটু গল্প করব। লামিয়া এসে আনাসের পাশেই বসল। কি হয়েছে তোমার? আ আ আমার কি হবে? না, আমার কেন জানি মনে হলো তুমি ভালো নেই।
যদিও আমার সামনে ভালো থাকার চেষ্টা করছো, তারপরও আমার মনে হচ্ছে তুমি কিছু আমার থেকে আড়াল করছো। না, কি হবে, কিছুই হয়নি আমার। এমনি কেন জানি একরকম অস্থির লাগছে। কেন অস্থির লাগছে? না, তেমন কিছু না, বাসায় সারাদিন একা থাকি তো, তাই একটু নার্ভাস লাগে সব সময়। সত্যি করে বলো তো, কিছু হয়েছে? আমার কিচ্ছু হয়নি, আপনি অযথা ভাবছেন। কিছু হলে তো আপনাকে অবশ্যই জানাবো। আনাস লামিয়ার হাত ধরে বলল, কিছু হলে জানাবে কিন্তু। আমার তোমাকে নিয়ে অনেক ভয় হয়। মাঝে মাঝে আমি তোমাকে বুঝতে পারি না। যেমন এই মুহূর্তে তোমাকে আমি একটুও বুঝতে পারছি না। কেমন যেন রহস্যময় লাগছে এখন তোমাকে। লামিয়ার বুকের ভিতর ধক করে উঠল। উনি এমন কেন? আমার কোনো বিপদ হলে উনি যেভাবে হোক টের পেয়ে যায়। এটা কেমন করে হয়? কিসের টানে? লামিয়া আনাসের বাহুতে মাথা রাখল। লামিয়া ভাবছে, এত ভালোবাসা সইবে তো আমার ভাগ্যে? নাকি কোনো ঠুনকো মিথ্যের কারণে হারিয়ে যাবে সব? লামিয়া মাথা নেড়ে আনাসের বাহুতে মাথা রাখল। এ জায়গাটাই এখন ওর সবচেয়ে ভরসার একটা জায়গা। আনাস লামিয়ার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াল। লামিয়া বলল, আমার ভালো লাগছে না, ঘুমাবো। আপনি কি আর কিছু বলবেন? ঘুমাবে? আচ্ছা চলো বলে আনাস লামিয়ার হাত ধরে রুমে আসল। রুমে আসার পর লামিয়াকে খাটে শুইতে বলে আনাস বলল, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না লাগবে না, আপনি শুয়ে পড়ুন, এমনি ঘুম এসে যাবে। কথা না বলে চুপচাপ শুয়ে থাকো বলে আনাস লামিয়ার মাথায় বিলি কেটে দিতে লাগল। আনাসের হাতের স্পর্শে লামিয়ার চোখে ঘুম নেমে এলো। আজ অনেক দিন থেকে এত শান্তিতে ঘুমাতে পারেনি লামিয়া। এই ঘটনার ঠিক 4 দিন পর আরেকটা এনভেলাপ এলো লামিয়ার নামে। লামিয়া তখন শুয়েছিল। রিপা এসে বলল, ভাবি আমনের নামে চিঠি আইছে। চিঠি? লামিয়া বিছানা থেকে ধরপড় করে উঠে বসল। কিসের চিঠি? কে দিল? জানি না কে দিছে। দারোয়ান আয়শা দিয়ে গেছে বলল, একটা লোক আয়শা কইছে আমনেরে দিতে, এই বলে হাতে থাকা খামটা লামিয়ার দিকে বাড়িয়ে দিল। লামিয়া হাতে নিয়ে বলল, আচ্ছা তুই যা। লামিয়া খামটা নিয়ে দেখল সেই দিনের মতো একই রঙের খামে আটকানো, আর প্রেরকের জায়গায় সেই একই নাম। লামিয়া আজ আর খামটা খোলার সাহস পাচ্ছে না। এই ঠান্ডায় ও গা দিয়ে ঘাম ঝরতে লাগল। নড়ার শক্তি যেন হারিয়ে ফেলল। কেন এমন করছে সে? এতটা খারাপ মানুষ কি করে হয়? আল্লাহ, আমি তো জেনে বুঝে কখনো আপনার নাফরমানি করিনি, তাহলে কেন আমার সাথে এত বড় অন্যায় হচ্ছে? সব সময় তো আপনার রাসূলের দেখানো পথে চলার চেষ্টা করেছি, তাহলে কেন আপনি আমার সাহায্য করছেন না? এবার আমি কি করব? বেঁচে থাকার ইচ্ছেই তো মরে যাচ্ছে। জানি মৃত্যু কামনা করা পাপ, কিন্তু বেঁচে থেকেও কি আমি কখনো স্বাভাবিক জীবন যাপন করতে পারব? লামিয়া খাট থেকে কোনোরকমে নেমে আলমারির গোপন ড্রয়ার থেকে সেদিনের সেই খামটা বের করে দরজা আটকে আবারও খাটে এসে বসল। সারা শরীর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আজকের খামটা খুলতে ওর সাহসে দিচ্ছে না। যদি সেরকম কিছু হয় তাহলে তো। কিছুক্ষণ ওভাবে বসে থেকে কাপা কাপা হাতে খামটা খুলল। সেদিনের মতোই আজও সেই জিনিসগুলো পাঠানো হয়েছে। আমায় কেন এত খারাপভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছে? এত অপদস্থ কেন করা হচ্ছে আমাকে? কোনো অন্যায় না সত্ত্বেও। তুমি কি কিছুই দেখো না আল্লাহ?
আমার সম্মানটাকে রক্ষা করো। জীবনটা যে এতটা অসহায় আর কঠিন হয়ে পড়বে লামিয়া কখনো ভাবতে পারেনি। সারা জীবন চলে এসেছে আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে, আর আজ তাকে এতটা অত্যাচার সহ্য করতে হচ্ছে। মানুষ কতটা নির্লজ্জ আর ছোট মনের হলে একটা নিরপরাধ মেয়ে মানুষকে এভাবে হেনস্থ আর ছোট করতে পারে লামিয়া ভেবে পায় না। 2টা চিরকুট আর কয়েকটা ফটোশপ নিয়ে লামিয়া বসে আছে। এই নিয়ে 5বার চিরকুটগুলো পড়েছে লামিয়া। তাতে লেখা, আমি বিদেশ চলে গেছি মনে করে আমার থেকে মুক্তি পেয়েছ, এটা ভেবে নিয়ে খুব বড় ভুল করেছ। আমি যদি তোমাকে না পাই অন্য কেউ তোমাকে নিয়ে সুখী হবে, এটা আমি কখনো হতে দিব না। নিজে থেকে যদি ওই লোকটাকে ছেড়ে না আসো তবে আমি ভেঙে দিব তোমার সুখের ঘর। এখনো সময় আছে, ভেবে নাও আজই শেষের পর কিন্তু ছবিগুলো আসল জায়গায় চলে যাবে। সময় নষ্ট করো না। লামিয়া খাটের উপর পড়ে থাকা ছবিগুলো আবারও হাতে নিল। এত খারাপভাবে ছবিগুলো এডিটিং করা হয়েছে, দেখলেই আর তাকাতে মন চাইবে না ঘৃণায়। আর অন্য কেউ দেখলেই বিশ্বাস করে নিবে এগুলো সত্য বলে। লামিয়া না পারতে কখনো ছবি তুলত না, কিন্তু এই ছবিগুলো, লামিয়া জানে এই ছবিগুলো ওর না, অন্য কারো বডির সাথে লামিয়ার ফেসটা এমনভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, কিন্তু অন্য অপরিচিত কেউ দেখলে নিশ্চিত ভেবে নিবে এটা লামিয়া। লামিয়া এ মুহূর্তে কি করবে কিছুই ভাবতে পারছে না। আনাস এগুলো দেখলে কি রিয়াকশন করবে? ওই লোকটা যদি উনার কাছে ও এগুলো পাঠায় তখন কি হবে? সত্যের পরাজয় হবে নাকি মিথ্যার জয় হবে? লামিয়া আর ভাবতে পারছে না, মাথা প্রচণ্ডভাবে ঘুরছে। কি করবে না করবে বুঝতে পারছে না। উনাকে বলে দিলে যদি হিতে বিপরীত হয়? উফ, সব কেমন গুলিয়ে যাচ্ছে। বিজ্ঞান আর প্রযুক্তির প্রসারতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে এমনভাবেই ধ্বংস করে দিচ্ছে। প্রযুক্তি যে মানুষের ভালোর চেয়ে ক্ষতি বেশি করেছে এটা লামিয়া হাড়ে হাড়ে আজ টের পাচ্ছে। কিন্তু ওর ছবি আরিফ কই পেল? জেনে শুনে ও তো কখনো ছবি তুলত না তাহলে? লামিয়ার মনে পড়ল 4 বছর আগে ওদের পাশের বাড়ির এক মেয়েকে ঠিক এইভাবে ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে। মেয়েটাকে এভাবে ছবি দিয়ে হেনস্থ করার কারণে মেয়েটা সমাজে টিকতে না পেরে শেষমেশ আত্মহত্যা করেছে। কিন্তু না, লামিয়া এত বড় পাপ করবে না, যে পাপের কারণে না এই জীবনে মুক্তি পাবে না পরবর্তী জীবনে। এই পরিস্থিতির মোকাবেলা ওকে করতে হবে যেভাবেই হোক। তবে উনাকে জানানোর আগে আপুর সাথে কিছু পরামর্শ করতে হবে লামিয়া ভাবছে। এইভাবে হুট করে জানানো যাবে না। যত যাই হোক উনিও তো একজন মানুষ। হঠাৎ করে জানালে কি না কি হয়? লামিয়া তড়িগড়ি করে হাতের ফটোশপ আর চিরকুটগুলো ছিঁড়ে ওয়াশরুমে ফেলে দিল। লামিয়া সেজদায় পড়ে আছে অনেকক্ষণ। এই মুহূর্তে এই রকম কঠিন পরিস্থিতিতে একজনই আছে যে ওকে রক্ষা করতে পারবে এই কঠিন বিপদ থেকে। আর তিনি হলেন আমাদের রব মহান আল্লাহ। লামিয়া তার কাছেই নিজের জন্য সাহায্য চাইছে। নিজের সব অনুযোগ অভিযোগ তার কাছেই প্রকাশ করছে। আনাস দুপুরে আজ আসতে পারেনি অফিসের কাজের চাপে, তাই লামিয়াকে এই অবস্থায় ওর মুখোমুখি হতে হয়নি। ওর সামনে পড়লে 100টা জবাবদিহি করতে হবে, যেটা লামিয়া এখন মোটেও চাচ্ছে না। লামিয়া সেই যে সকালে রুমে ঢুকেছে আর বের হয়নি। রিপা এসে খাবার খেতে ডেকে গেছে, লামিয়া খাবে না বলে জানিয়ে দিয়ে ওকে খেয়ে নিতে বলেছে।
রাতে আনাস বাসায় আসলে লামিয়ার দিকে তাকিয়ে একবার জানতে চেয়েছে মুখ এরকম শুকনো শুকনো লাগছে কেন, কিছু হয়েছে কিনা। লামিয়া বলেছে কিছু হয়নি, সব ঠিক আছে, এমনিতে একা একা সময় কাটাতে কষ্ট হয়, সারাক্ষণ কেমন বিষণ্ণ বিষণ্ণ লাগে। কিছু মুহূর্ত সময় পরে লামিয়া বলল, একটা কথা বলবো। আনাস চা খেতে খেতে বলল, বলো না। বলছিলাম কি, বাসায় একা একা ভালো লাগছে না, যদি অনুমতি দেন তো আমি আপুর বাসায় গিয়ে দুদিন থেকে আসতে চাই। যাবে? আপনি নিষেধ করলে জোর করছি না। না না, নিষেধ করছি না। ঠিকই তো বলছো, একা একা আর কত সময় কাটাতে পারো। কবে যেতে চাও? কাল বা পরশু? কাল তো আমি তোমাকে নিতে পারছি না, অফিসে কাজের চাপ আছে, একটু আর্লি যেতে হবে। পরশু গেলে হবে না? আচ্ছা। কিন্তু তুমি চলে গেলে রিপা একা বাসায় কি করে? ওকে আমি নিয়ে যাব আমার সাথে। আচ্ছা ঠিক আছে। এখন তাড়াতাড়ি খাবার দাও, অনেক খিদে পেয়েছে। লামিয়া আচ্ছা বলে খাবার রেডি করতে রুম ছেড়ে বেরিয়ে গেল। আনাস কিছুক্ষণ আগে লামিয়াকে ফারিহার বাসায় নামিয়ে দিয়ে গেছে। লামিয়া ফারিহাকে আগেই জানিয়েছে আনাস ওকে নিয়ে আসবে। তাই ফারিহা নাস্তা রেডি করে রেখেছিল। সময় নেই বলে আনাস শুধু একটু নুডলস আর চা খেয়েই চলে গেছে। লামিয়া রাহিকে কোলে নিয়ে বসে আছে। রাহি ফারিহার মেয়ে। ফারিহা সবকিছু গুছিয়ে এসে লামিয়াকে বলল, কিরে তুই এত শুকিয়ে গেছিস কেন? কই, ঠিকই তো আছি আমি। কি ঠিক আছিস? চেহারার কি হাল করেছিস দেখতো। একটু নিজের যত্ন নিতে পারিস না? লামিয়া চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর নিজের যত্ন? যেখানে জীবনের কোনো বিশ্বাস নেই সেখানে আবার যত্ন? ফারিহা কিছুটা ভয় নিয়ে লামিয়াকে নিজের দিকে ফিরিয়ে বলল, কি হয়েছে বলতো? এভাবে কথা বলছিস কেন? লামিয়া এই মুহূর্তে বোনকে দুহাতে জড়িয়ে ধরে ঝোড়ো ঝোড়ো করে চোখের পানি ফেলে দিল। মনে হলো কান্না করার মতো একটা ভরসার জায়গা খুঁজে পেল। দেখ তুই এভাবে কান্না করছিস কেন? আমার কিন্তু কোনো কিছু ঠিক লাগছে না। কি হয়েছে আমাকে খুলে বল। লামিয়া একে একে সব খুলে বলল। ফারিহা সব শুনে বলল, মানুষ এত নীচ কি করে হতে পারে? তবে তুই কিন্তু আনাস ভাইকে ব্যাপারটা না জানিয়ে অনেক বড় ভুল করেছিস। তোর আগেই উনাকে সব ইনফর্ম করা উচিত ছিল। অনেক দেরি করে ফেলেছিস রে বোন। আমি তো ভয় উনাকে জানাতে পারিনি। এখানেই তোর সবচেয়ে বড় ভুল। উনি শিক্ষিত মানুষ, ব্যাপারটা বুঝতে পারত। বাসায় গিয়ে সবকিছুর আগে উনাকে কথাটা জানাবি। যা হয় হবে। আল্লাহর হুকুমের উপর তো আমাদের কারো হাত নেই। কিন্তু আরো দেরি করলে সব হাতের বাহিরে চলে যাবে। লামিয়া সিদ্ধান্ত নিল ও বাসায় গিয়ে আনাসকে সব জানিয়ে দিবে। আর না এভাবে। দুপুরে খাওয়ার খেতে বসতে নিলেই লামিয়ার গা গুলিয়ে আসলো কেমন করে। মনে হচ্ছে বমি হবে। লামিয়া দৌড়ে ওয়াশরুমের দরজায় যেতেই হরহর করে বমি করে দিল। ফারিহা এসে মাথায় পানি দিয়ে খাটে নিয়ে শুইয়ে দিল ওকে। তারপর লামিয়াকে বলল, তোর কি আর কখনো এভাবে বমি হয়েছে এই কয়েকদিনে? না, তবে রান্না করতে গেলে বা খেতে বসলে গা কেমন গুলিয়ে আসত। মাথাটা ও কেমন ভনভন করে। ডাক্তার দেখিয়েছিস? না, ভেবেছি এই কয়দিনের পেরেশানিতে হয়তো এমন হচ্ছে। আমার মনে হয় তোর প্রেগন্যান্সি টেস্টটা করে নেয়া দরকার। কি?
প্রেগন্যান্সি টেস্ট? কাল সকালে তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এখন একটু খেয়ে রেস্ট নে। আজ লামিয়া বাসায় ফিরে যাবে। লাবিব ওকে নিয়ে বাসায় দিয়ে আসবে। আনাসকে ফোন করেছিল, ও বলল কাজ আছে, আসতে পারবে না। তবে গতকাল থেকে আনাস ওর ফোন ধরছে না। হয়তো রাগ করেছে, দুদিনের জায়গায় 4 দিন থেকেছে বলে হয়তো। কিন্তু আজ লামিয়া ফিরে যাবেই। অনেক বড় একটা খুশির খবর আনাসকে আজ দিবে সে। জানি না উনি করবে। কথাটা শোনার পর এ খবরটা শোনার জন্য উনি অনেক উৎসুক ছিল। এতদিন লামিয়া ভাবছে আর মনে মনে হাসছে। লামিয়া আজ খুশির খবরটার সাথে আরিফের ব্যাপারে ও আনাসকে সব জানিয়ে দিবে। যা হয় হবে। তবে এ মুহূর্তেই লামিয়ার মনে ভয়ের চেয়ে আনন্দটাই বেশি জায়গা দখল করে নিয়েছে। কখন তাকে খবরটা জানাবে এ নিয়ে অনেক এক্সাইটেড লামিয়া। আজকের পর হয়তো ওর জীবনটাই পাল্টে যাবে। লামিয়া বাসায় এসে দেখল আনাস এখনো অফিস থেকে ফিরেনি। অবশ্য লামিয়া তো আজ আসার কথা বলেনি ওকে, তাই হয়তো আসার সময় ফারিহা রাতের রান্না করে দিয়েছে। রিপাকে নিয়ে সেগুলো গরম করে নিল। রাত 9টা বেজে গেছে, আনাস এখনো ফিরেনি। লামিয়া এতক্ষণ অপেক্ষা করছিল। কিন্তু যে মানুষ 7টার মধ্যে বাসায় চলে আসে সে আজ 9টার পরও আসছে না দেখে লামিয়ার দুশ্চিন্তা শুরু হয়ে গেল। কি হয়েছে উনার? খারাপ কিছু হয়নি তো আবার? লামিয়া ভয়ে আতকে উঠল। রাত 10টার পরে লামিয়া আনাসের নাম্বারে ফোন দিল। কিন্তু ফোন বন্ধ বলছে বারবার। লামিয়ার এবার প্রচণ্ড আকারে চিন্তা হচ্ছে। আসার পর থেকে আর ফোন দেওয়া হয়নি। কিন্তু এখন তো। ও আল্লাহ, তুমি কেন আমায় এত টেনশন দিচ্ছ? প্রায় ঘণ্টাখানিক পরে আনাসের ফোনে কল গেল। 2-3 বার রিং হতে ওপাশ থেকে রিসিভ হল। লামিয়া সালাম দিয়ে বলল, কি ব্যাপার, আপনি কোথায়? কিছুটা রাগত স্বরে, কেন? কেন মানে কি? কত রাত হলো এখনো বাসায় আসছেন না কেন? বাসায় আসাটা কি খুব জরুরি? এটা কেমন কথা? আমি অপেক্ষা করে আছি আর আপনি বলছেন খুব জরুরি কিনা। আনাস গম্ভীর কণ্ঠে বলল, তুমি কোথায়? বাসায়। ওহ, আপনি কোথায় এখন? আর কখন আসবেন? আমি আজ ফিরছি না। ফিরছি না মানে কি? আপনি কোথায় থাকবেন? আমি চিটাগাং আছি। চিটাগাং? আপনি চিটাগাং গেলেন কবে? আর আমাকে তো বলেননি। বলার প্রয়োজন মনে করিনি তাই। এভাবে বলছেন কেন? আমি তো এমনি বললাম। কবে ফিরবেন? জানি না, হয়তো 3-4 দিন লাগবে। রাখছি আমি বলেই লামিয়ার জবাবের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল। লামিয়া আনাসের এমন অদ্ভুত আচরণে অবাক হয়ে গেল। কি হলো হঠাৎ করে উনার? উনি তো এমন না, বা কখনো এত রাগত স্বরে আমার সাথে কথাও বলেনি, আজ তাহলে আবার কি হলো? লামিয়া আল্লাহর কাছে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তির জন্য প্রার্থনা করে ঘুমিয়ে গেল। এভাবে 3 দিন কেটে গেল। এই 3 দিনে আনাস লামিয়াকে একবারও ফোন দেয়নি। লামিয়া নিজে থেকে কয়েকবার দিয়েছে, তাও 2-3 মিনিট কথা বলে রেখে দিয়েছে আনাস। এতদিন যে ভয়টা পাচ্ছিল তাই কি সত্যি হলো? না হলে তো উনি এতটা কঠিন হতো না। প্রেগন্যান্সির রিপোর্টটা পাওয়ার পর থেকে লামিয়া আরিফের ব্যাপারটা প্রায় ভুলেই গেছে। আনাসের এমন ব্যবহারে তাই আবারও মনে তোলপাড় শুরু করছে।
সত্যি সত্যি কি জীবনের মানেটা পাল্টে যাবে? 4 দিনের দিন আনাস বাসায় আসলো। আসার পর ফ্রেশ হয়ে ঘুমিয়েছে আর উঠেনি। লামিয়ার সাথে একটা কথাও বলেনি। বিকালের দিকে রিপার বাবা এসে রিপাকে নিয়ে গেছে। আনাস নাকি ফোন করে বলেছে ওকে কয়দিনের জন্য নিয়ে যেতে। আনাস ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছে। লামিয়া আর নিজেকে ধরে রাখতে পারছে না। এতটা অবহেলা কেন করছে মানুষটা? ভুল করলে তো বলতে পারত, কিন্তু এভাবে এড়িয়ে যাওয়ার কোনো মানে হয় না। কতটা উৎসুক হয়েছিল লামিয়া, আনাস ফিরে আসলেই ওকে প্রেগন্যান্সির কথাটা জানাবে, কিন্তু কি হলো? আসলে মানুষ ভাবে এক হয় আরেক। এটাই উপরওয়ালার খেল, যা আমরা বুঝতে পারি না। সন্ধ্যার পর আনাস বাসায় আসলো। লামিয়া আনাসের পিছু পিছু রুমে আসলো। আনাস ফোনটা রেখে বারান্দার দিকে যাচ্ছিল। লামিয়া পিছন থেকে বলল, আপনার সাথে কিছু কথা ছিল। আসলে আপনাকে একটা খুশির খবর দেয়ার আছে। আনাস ওখান থেকে ফিরে আসলো। লামিয়ার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? তারপর লাগেজ খুলে 3টা খাম লামিয়ার দিকে ছুঁড়ে মেরে বলল, এই আপনার খুশির খবর? লামিয়া মেঝের দিকে তাকিয়ে আছে স্তব্ধ হয়ে। নিজের ফটোশপগুলো সব মেঝেতে ছড়িয়ে আছে। লামিয়া পাথরের মতো ওখানে বসে পড়ল। শেষ পর্যন্ত যে ভয়টা ছিল তাই সত্যি হয়ে গেল। আনাসের পরিবর্তনের কারণটা লামিয়ার সামনে খোলাসা হল। এই জন্য উনি এমন করেছে? একবার তো আমাকে জিজ্ঞেস করতে পারত কতটা সত্যি এ ফটোশপগুলো। আনাস বলল, কি হলো? কথা বলছো না যে? কথা ফুরিয়ে গেছে নাকি? ধরা পড়ে গেছো তাই না? লামিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। কথা বলার শক্তি যেন ওর নেই। তারপরও বলল, এগুলো আপনাকে কে দিল? যে দিয়েছে মিথ্যা তো না। লামিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি এগুলো দেখেই বিশ্বাস করে নিয়েছেন, একবারও আমাকে জিজ্ঞেস করতে পারতেন না? কি জিজ্ঞেস করব তোমাকে? আজ বুঝেছি তোমার এতদিনের লুকোচুরির কারণ কি, এত খারাপ তুমি অথচ সবার সামনে কত ভালো মানুষই। আপনি আমাকে এতদিনে এই চিনেছেন? একটা কথা কি জানেন, সব সময় আমরা আমাদের চোখে যা দেখি তা সত্যি হয় না, অনেকটা মিথ্যা তাতে জড়িয়ে থাকে। আবার তাতে সব তো মিথ্যা থাকে না, কিছু না কিছু সত্যি থাকে। যা রটে তার কিছু না কিছু তো ঘটে, তাই না? আপনি আমার কথাটা তো শুনবেন। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? ওই দিন যখন জিজ্ঞেস করলাম এই লোকটাকে কি সুন্দরভাবে এড়িয়ে গেলে, এই না হলো মেয়ে। ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে নোংরামি। আল্লাহর দোহাই লাগে, আপনি আমাকে প্লিজ এত বড় মিথ্যা অপবাদ দিবেন না কোনো কিছু না জেনে। আপনি আগে আমার কথাটা শুনুন, তারপর যাই খুশি বলবেন। এরপর ও কি শোনার আছে? আরও অনেক কিছু শোনার আছে আপনার। প্লিজ এই মুহূর্তে আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কাল সকালে তুমি তোমার বাড়ি চলে যাবে, তোমার এই মুখটা দেখতে ও এখন আমার ঘৃণা লাগছে। কি নির্লজ্জ আর ব্যভিচারী মেয়ে নিয়ে আমি এতদিন সংসার করেছি, ভাবতেও ঘৃণা লাগছে। আনাসের পা জড়িয়ে ধরে লামিয়া বলল, আপনার পায়ে পড়ি, আপনি আমাকে এত বড় মিথ্যা অপবাদ দিবেন না। ওই লোকটা কি মিথ্যা বলেছে আমাকে? ও আমাকে সব বলেছে সামনাসামনি বসে। ওই লোকের মিথ্যা বানোয়াট কথা আর এই ছবিগুলো আপনি বিশ্বাস করে নিলেন, আমার মুখের কথা কিচ্ছু না।
এই প্লিজ নাটক করো না। কাল সকালে আমার বাসা ছেড়ে চলে যাবে তুমি বলে দিলাম। পা ছাড়ো আমার বলে লামিয়াকে ধাক্কা দিয়ে আনাস রুম ছেড়ে বেরিয়ে গেল। লামিয়াকে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। লামিয়া খাটের পাশে হেলান দিয়ে বসে আছে। কতক্ষণ মেঝেতে ওভাবে পড়েছিল নিজেও জানে না। একটু আগে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরলে চোখ খুলতে পারছে না। অনেকক্ষণ ওভাবেই মেঝেতে শুয়েছিল। তারপরও আস্তে আস্তে উঠে বসল। দেয়ালে মাথা ঠেকিয়ে বসে পড়ল। জ্ঞান হারানোর সময় বোধহয় মাথাটা দেয়ালে বাড়ি খেয়েছে। মাথার ভিতরে কেমন ভন ভন শব্দ করছে, তবে এই মুহূর্তে এই আঘাতের চেয়ে আনাসের কাছ থেকে পাওয়া আঘাতটাই বেশি যন্ত্রণা দিচ্ছে। এখন রাত ৩টা বাজে, সেই থেকে এখনো অনবরত কেঁদে যাচ্ছে লামিয়া। আনাস লামিয়া পড়ে গেছে দেখে ও পিছু ফিরে তাকায়নি। সেই যে গেস্টরুমে ঢুকে দরজা লক করেছে আর বেরোয়নি। ওর ভিতরে বাইরে তোলপাড় হচ্ছে। না জানি আল্লাহর কতবার নাফরমানি করেছি যার শাস্তি আল্লাহ এমনভাবে আমাকে দিয়েছে। আনাস ভাবছে, এমন চরিত্রহীন মেয়েকে কেন আমার জীবনের সাথে জুড়ে দিয়েছে আল্লাহ। অতিরিক্ত বিশ্বাসের আজ সঠিক জবাব দিয়েছে ওই মেয়ে। মানুষের জীবন কেন এত কঠিন। লামিয়া মহান রবের দরবারে সেজদায় পড়ে আছে অনেকক্ষণ যাবৎ। আল্লাহ কেন তার ইমানদারিতার মূল্য এভাবে দিয়েছে। একদিন যে মানুষটাকে বিশ্বাস করে জীবনের সবচেয়ে আপনজন ভেবে নিয়ে যার হাত ধরে সংসার নামক সম্পর্কে জড়িয়ে পড়েছে, আজ সেই মানুষ কত পর হয়ে গেছে। এভাবে সত্য মিথ্যা বাছাই না করে এক বানোয়াট কথা সত্য বলে মেনে নিয়েছে, এ কেমন বিশ্বাস। যে বিশ্বাসের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ, এই কেমন কঠিন পরীক্ষায় ফেলেছ আমাকে। কেন জীবনটাকে এত জটিল করে দিয়েছ। হে আল্লাহ, ধৈর্য দাও আমায়। আমাকে ধৈর্যহারা করো না। আমায় সব কষ্ট সইবার ক্ষমতা দাও। আমি যেন তাকে বুঝিয়ে নিতে পারি, সেই ক্ষমতাটা আমায় দিও তুমি। সারা রাত 2 রুমের 2 জন মানুষ নির্ঘুম কাটিয়েছে। কেউ বিশ্বাস ভাঙার যন্ত্রণায় আর কেউ মিথ্যা অপবাদ পাওয়ার যন্ত্রণায়। জীবন কখন মানুষকে কোনো জায়গায় নিয়ে দাঁড় করায় এটা কেউ বলতে পারে না। 2 জন ভালোবাসার মানুষ যাদের একে অপরকে ছাড়া কাটানোর কথা ও ভাবতে পারত না, আজ 2 জন কত চাপা কষ্ট বুকে নিয়ে আলাদা আলাদা রুমে কাটিয়েছে। সকালে লামিয়া নাস্তা রেডি করে টেবিলে বসে আনাসের অপেক্ষা করছে। আনাস রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিল। লামিয়া গিয়ে হাত ধরে বলল, নাস্তা করে কোথাও যাবেন না। ওই নোংরা হাত দিয়ে বানানো নাস্তা আমার মুখে যাবে না। লামিয়ার হাতটাকে ঝাড়া দিয়ে সরিয়ে বলল, আমি বাসায় এসে যেন কাউকে না দেখি বলে গেলাম বলেই বেরিয়ে গেল। লামিয়া দরজা লাগিয়ে দৌড়ে গিয়ে খাটে পড়ল। বাঁধভাঙা চোখের পানির ঢল নেমেছে। কেন 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 আমার সাথে এত বড় অন্যায় হচ্ছে। লামিয়া এখন কাউকে কিচ্ছু জানাবে না। কাউকে ওর জন্য টেনশন করতে দিবে না। বাবাটা একবার হার্ট অ্যাটাক করেছে, ফারিহাকে নিয়ে টেনশন করতে করতে লামিয়া আর কোনো টেনশন দিতে চায় না কাউকে। নিজেই সব সামলাবে, না হলে উপরওয়ালা যা লিখে রেখেছে তাই হবে। লামিয়া দুপুরে রান্নাও করেনি, খায়নি। এত টেনশনে না কোনো কাজ হাতে উঠছে, রান্নাতে দূরের কথা। তাও রাতের রান্নাটা করেছে, শরীর সায় দিচ্ছে না, তারপরও অনেক কষ্টে। রান্না করার সময় মাথা ঘুরছিল অনেক। আজ কয়দিনের টেনশন আর ঠিকমতো না খেয়ে খেয়ে শরীর অনেক দুর্বল হয়ে গেছে, সেই জন্য। আর এমনিতে এখন তো লামিয়া একানা, শরীরের ভিতরে আরেকটা প্রাণ ও বেড়ে উঠছে একটু একটু করে।
লামিয়া রান্না করে গিয়ে শুয়ে পড়েছে আর মানছে না শরীরের দুর্বলতা থেকে মানসিক দুর্বলতাটাই বেশি ঝেঁকে আছে। আনাস ফিরল 9টায়। বাসায় আর ফিরতে ইচ্ছে করে না এখন। বাসায় আসলেই তো সেই অপ্রিয় মুখটা দেখতে হবে যা একসময় অনেক প্রিয় ছিল। বাসায় সামনে এসে দেখল দরজাটা ভিতর থেকে আটকানো। তার মানে এখনো যায়নি। অনেক ভেবে চিনতে মনের সাথে কিছু সময় যুদ্ধ করে কলিং বেলে চাপ দিবে না করে ওপরে চাপ দিল। লামিয়া মাথার যন্ত্রণায় চোখ খুলতে পারছে না। এদিকে কলিং বেলটা অনবরত বেজে যাচ্ছে। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। দরজার দিকে ধীর পায়ে এগোল। এদিকে আনাস কলিং বেলে চাপ দিতে দিতে বিরক্ত হয়ে উঠেছিল। বাসায় বসে করছেটা কি? শেষবার বেল দিবে, না খুললে এবার দরজা ভেঙে ফেলবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল। কলিং বেলে চাপ দেওয়ার আগেই দরজা খুলে গেল। লামিয়া দরজা খুলে একপাশে সরে দাঁড়াল। আনাস ওর দিকে না তাকিয়েই হনহন করে ভেতরে চলে গেল। লামিয়া টেবিলে গিয়ে খাবার সাজিয়ে রুমের দিকে গেল। আনাস ফ্রেশ হয়ে বেরুতেই লামিয়া বলল, টেবিলে খাবার দিয়েছি, খেতে চলুন। আনাস কোনো জবাব না দিয়ে রুম ছেড়ে বেরুতে গেল। লামিয়া পিছন থেকে হাত চেপে ধরে বলল, রাগ তো আমার উপর, খাবার কি দোষ করেছে? যে খাবারের সাথে রাগ দেখাচ্ছেন। আনাস অনেক রেগে বলল, হাত ছাড়ো আমার। আপনি আমার কথাগুলো একবার শুনেন। তোমার মতো মেয়ের কোনো কথা শোনার রুচি আমার নেই। এতটাই অরুচি ধরে গেছে আমার উপর? থাক, শুনতে হবে না আমার কথা। এখন খেতে চলুন। একবার বলেছি তোমার ওই নোংরা হাতের রান্না করা খাবার আমার গলা দিয়ে নামবে না, বুঝতে পারছো? এখন বুঝি আমার হাতও নোংরা হয়ে গেছে। তোমার পুরো শরীরটাই তো নোংরা হয়ে গেছে। আনাসের হাত ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনার দোহাই লাগে আর বলবেন না প্লিজ। সত্য কথা শুনতে তো খারাপ লাগবে। আমার মুখ দিয়ে অন্য কোনো কঠিন কথা বেরোবার আগেই তুমি আমার সামনে থেকে যাও। আর কাল সকালেই আমার বাসা ছেড়ে দিবে। তুমি আমার বাসায় থাকার কোনো যোগ্যতাই রাখো না, এ বলে নিজের জিনিসপত্র নিয়ে রুম ছেড়ে যেতে উদ্যত হতেই লামিয়া বলল, দাঁড়ান। আপনি রুম ছাড়বেন কেন? আমি চলে যাচ্ছি এ রুম থেকে। আপনার রুম, আপনার বাড়ি, আপনি কেন ছাড়বেন? চিন্তা করবেন, কাল সকালেই আমি আপনার বাড়ি ছেড়ে চলে যাব। যে বুঝবে না তাকে জোর করে বুঝানোর কোনো মানে হয় না। বেঁচে থাকতে আপনার সামনে আর দাঁড়াবো না। ক্ষমা করে দিবেন, আমার জন্য আপনাকে অনেক নিচু হতে হয়েছে, আর হতে হবে না। আপনার জীবনে লামিয়া নামের অভিশাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন অচিরেই বলেই লামিয়া রুম ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল। সকালে আনাস বেরিয়ে যেতেই লামিয়া রুম ছেড়ে বেরুল। লাবিবকে কাল রাতেই ফোন করে নলেছিল ওকে একটু নিয়ে যেতে, ও এখনো আসেনি। তাই লামিয়া বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। এখনই এই বাড়িতে এসেছিল অনেক আশা আর চোখভরা স্বপ্ন নিয়ে। আর আজ একরাশ রাগ, ঘৃণা আর অপমানের বোঝা মাথায় নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। কি হতভাগা মেয়ে আমি, যে নিজের বাচ্চা হওয়ার কথাটা স্বামীকে শোনানোর আগে স্বামীর ঘর ছাড়তে হচ্ছে। ও ঘরে সংসার কাল পর্যন্ত আমার নিজের আপন ঘর ছিল, আর আজ আমি সবকিছু থেকে উপর থেকে অধিকার হারালাম। মা বাবা শুনলেও হয়তো এই এত বড় মিথ্যাটাকে সত্য বলেই মেনে নিবে। যার বুঝার কথা সেই যখন বুঝেনি, অন্য মানুষ আর কি বুঝবে? লাবিব এসেছে প্রায় আধা ঘন্টা হল।
আসার পর থেকে লামিয়াকে এক নাগাড়ে প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু লামিয়া কোনো জবাব দিচ্ছে না ও সেই থেকে কেঁদে যাচ্ছে। লাবিব বলল, তুই না বললে আমি বুঝব কি করে কি হয়েছে? কেন এত ইমার্জেন্সি ডেকেছিস আর এখন বলছিস চলে যাবি? আমাকে খুলে বল না কি হয়েছে। ভাইয়া আগে বাসায় চলো, পরে সব বলবো বলেই লামিয়া উঠে দাঁড়াল। লাবিব জানে ও কোনো কথার জবাব এখন দিবে না, অযথা কথা বাড়িয়ে লাভ নেই, পরে আস্তে ধীরে সব শোনা যাবে। লামিয়া বোরখাটা পরে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে বাড়িটাকে ভালো করে আরও একবার দেখে নিল। লামিয়া জানে না আর কখনো এ বাড়িতে ফিরতে পারবে কিনা, হয়তো এই যাওয়াই শেষ যাওয়া। কেননা যে সম্পর্কে সন্দেহ একবার ঢুকে পড়ে সে সম্পর্ক আর কখনো আগের মতো ঠিক হয় না। একরাশ স্বপ্নকে বালি চাপা দিয়ে বেরিয়ে পড়ল। হয়তো এরপর শুরু হবে লামিয়ার জীবনযুদ্ধ। ফারিহার বাসায় একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। লামিয়ার মুখ থেকে সব শোনার পরে লাবিব আর ফারিহা স্তব্ধ হয়ে বসে আছে। ফারিহা বলল, তুই ওর কথা শুনে কেন চলে আসবি? ওকে সবকিছু কেন বুঝিয়ে বলিসনি? আপু, তুই আমাকে বলছিস এসব? তোর কি মনে হয় আমি উনাকে বুঝানোর চেষ্টা করিনি? আমি এই দিনে অনেকভাবে বুঝানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কি করে পারবো বলতো? যে মানুষ আমার এই অপবিত্র চেহারাটা দেখতে পর্যন্ত চায় না, সে কি করে আমার কথা শুনবে? লাবিব বলল, কিন্তু আরিফ কি করে তোদের বাসার ঠিকানা পেয়েছে? আমি কি জানি? ফারিহা বলল, এই অপবাদগুলো যদি আমার উপরে আরোপ হতো তাহলেও কথা ছিল। কারণ আমি ছিলাম উড়নচণ্ডী, আমি অতি আধুনিক হয়ে চলাফেরা করতাম। কিন্তু তুই কেন? তুই তো সারা জীবন নিজেকে আবৃত রেখেছিস, তাহলে তোকে কেন মিথ্যা অপবাদের বোঝা বয়ে বেড়াতে হবে? কি করব বলতো আপু, এই সব আমার কপালে ছিল। আজ যদি ওই মানুষটাকে বিয়ে করতাম তাহলে হয়তো এত বড় মিথ্যা অপবাদের বোঝা বয়ে বেড়াতে হতো না আমাকে। খারাপ হতে হতো না নিজের স্বামীর কাছে। আল্লাহ হয়তো আমার জীবনে, সংসার জীবনে শান্তি নামক জিনিসটা লিখে রাখেনি। কি বলছিস কি তুই? আমি নিজে আনাস ভাইয়ের সাথে কথা বলবো, তারপরও তোর জীবনটাকে এভাবে নষ্ট হতে দিব না, ফারিহা বলল। না আপু, তোরা কেউ উনাকে কিছু বলবি না। লাবিব বলল, বোকার মতো কথা বলিস না, এভাবে চুপ করে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। না ভাইয়া, তোরা কেউ কিছু বলবি না। তুই পারলে আমাকে আজই বাড়িতে পৌঁছে দিবি প্লিজ ভাইয়া। ফারিহা বলল, লামিয়া, এবার কিন্তু তুই সত্যি সত্যি বোকামি করছিস। আজ যদি তোর জীবন বিপদে পড়ত তাহলেও কথা ছিল, কিন্তু তোর মাঝে উনার সন্তান আছে, উনি তো এভাবে তোকে বের করে দিতে পারে না। আপু, উনি জানে না আমার সন্তানের কথা। জানে না তো জানবে। এভাবে তো হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। আপু, তোদের দোহাই লাগে, তোরা কেউ উনাকে বা উনার বাড়ির কাউকে আমাকে নেয়ার ব্যাপারে বা আমার সন্তানের ব্যাপারে কিছু বলবি না। তোদের কাছে এটা আমার অনুরোধ। তোরা হয়তো আমাকে নেয়ার জন্য উনাকে চাপ দিবি বা অনুনয় বিনয় করবি, তোদের মন রাখতে হয়তো বা সন্তানের কথা চিন্তা করে হয়তো উনি আমাকে মেনে নিবে আবারও। কিন্তু আমি চাই না উনি তোদের চাপের মুখে পড়ে আমাকে আবার উনার ঘরে নিয়ে যাক। তাহলে যে আমি কখনো শান্তিতে থাকতে পারবো না উনার সংসারে। সারা জীবন এই মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে বেড়াতে হবে আমাকে।
আমি চাই উনি সত্যটা পুরোপুরি জেনে আমাকে নিয়ে যাবে, আর না হলে সারা জীবন এইভাবে কেটে যাক। সারা জীবন অপবাদের বোঝা বয়ে বেড়ানোর চেয়ে একাকী জীবন কাটানো অনেক ভালো। তোর জীবন একাকী কাটাবি ঠিক আছে, কিন্তু তোর পেটে যে একটু একটু করে তার সন্তান বেড়ে উঠছে, তার দায়ভার কে নিবে? আমার সন্তানের দায়িত্ব আমি নিব। আমি এতটা অসহায় হয়ে যায়নি। তুই আরও একটু ভাব, এখনো সময় আছে। আমরা ভাইয়াকে বুঝালে হয়তো উনি বুঝবে। লামিয়া চিৎকার দিয়ে বলল, তোরা আমার কথা বুঝতে পারছিস না নাকি? আমি তোদের বাড়িতে থাকলে আমি তোদের বোঝা হয়ে যাব, তাই ভেবে এত কথা বলছিস? লাবিব বলল, থাপ্পড় দিব বেয়াদব মেয়ে। এই চিনেছিস আমাদের? এভাবে কথাটা তুই বলতে পারলি? তুই আমাদের সবার আদরের। তোর জীবনটা এভাবে কষ্ট পেয়ে পেয়ে কাটবে সেটা আমরা মানতে পারছি না বলে এগুলো বলছি। আর তুই এভাবে বলছিস। তবে ওই জানোয়ারটাকে আমি ছাড়ব না যে আমার বোনের জীবন নষ্ট করেছে। এতদিন তোর কথা ভেবে কিচ্ছু বলিনি, কিন্তু আজ আর ছাড়ছি না। ওকে আমি জেলের ভাত না খাইয়ে ছাড়ব না। ভাইয়া আমার, তোর জন্য কাউকে কিচ্ছু বলতে হবে না। ওর বাবার পাওয়ার আছে, ওর কিছু আমরা করতে পারব না। উল্টো পুলিশের কাছে আমাদের অযথা হয়রানির শিকার হতে হবে। মান সম্মান যা আছে তাও যাবে। আমহ নিজের কষ্ট সইতে পারব, কিন্তু আমার বাবা মায়ের মাথা আমার জন্য নিচু হবে সেটা আমি মানতে পারব না। কারো সাথে কোনো বিরোধের দরকার নেই। আমার ভাগ্যে এটা লেখা ছিল, তাই হয়েছে। যদি আমার ভাগ্যে সুখ লেখা থাকে তাহলে হবে, আর থাকলে তো আমি উপরওয়ালার সাথে জোর করতে পারব না। হয়গো আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিচ্ছেন, তাই আমি ধৈর্য হারাব না। আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করেন। কিন্তু এটা তো একটা অমানুষ তোর সাথে ইচ্ছে করে করেছে, এখানে আল্লাহর হাত থাকে কেমনে? আল্লাহ না চাইলে কেউ কিচ্ছু করতে পারে না। না আমি, না তুমি। বাবা মাকে আমি বুঝিয়ে নিব। ভাইয়া তুই আজকের মধ্যে আমাকে বাড়িতে দিয়ে আসার ব্যবস্থা কর প্লিজ। কিন্তু বাড়িতে গেলেও জানোয়ারটা কি তোর পিছু ছাড়বে? ও আর কিছু করবে না ভাইয়া, ওর চেয়েছিল আমার সংসারে ভাঙন ধরাতে, সেটা ও পেরেছে, এর বেশি আর কিছু করবে না। ফারিহা বলল, তুই আগে খেয়ে নে। ভাইয়া টিকেট করে আসুক। না খেয়ে খেয়ে কি হাল করেছিস দেখেছিস? আমি এখন কিচ্ছু খাবো না আপু, জোর করিস না। সবকিছুতে কেন এমন করছিস? নিজের জন্য না হলে তোর সন্তানের জন্য তোকে এখন সুস্থ থাকতে হবে। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে ফারিহা বলল, কি দুর্ভাগ্য আমার। বোন হয়ে তুই আমার জীবনটাকে ভালোবাসায় রাঙিয়ে দিয়েছিস, আর বোন হয়ে তোর জন্য এতটুকু করতে পারছি না আমি। আনাস বাসায় ফিরে দরজার দিকে না তাকিয়ে অভ্যাসবশত কলিং বেলটা কয়েকবার বাজাল। ওর মনেই ছিল না লামিয়ার সাথে ঝামেলার কথাটা। অনেকক্ষণ দাঁড়িয়ে ছল দরজার বাহিরে। ভিতর থেকে দরজা খুলছে না দেখে দরজার দিকে তাকিয়ে দেখল দরজা বাহির থেকে লক করা। বুকের ভিতর কোথাও একটু চিন চিন ব্যথা করে উঠল, তার মানে ও সত্যি চলে গেছে। তখনই মনে পড়ল লামিয়াকে তো আমি নিজেই চলে যেতে বলেছি। চলে গেছে, আমার তো খুশি হওয়ার কথা। ওইরকম একটা খারাপ মানুষ জীবন থেকে চলে গেল, কিন্তু আমার কষ্ট হচ্ছে কেন? আনাস রুমে ঢুকে ধপ করে বিছানায় বসে পড়ল। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা। জীবনটা কি এমন হওয়ার কথা ছিল? অতিরিক্ত বিশ্বাস করেছিলাম, তাই আজ বিশ্বাস ভাঙার যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে।
কেন আমার জীবনের সাথে এমন হলো? আনাসের হাতের উপর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে। আনাস হাত দিয়ে চোখের পানি মুছে বলল, আমি কাঁদছি কেন? কার জন্য কাঁদছি? ভালোই হয়েছে চলে গেছে। এরকম মানুষের সাথে সংসার করলে আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। আনাস চোখ বুলিয়ে পুরো রুমটা দেখল। লামিয়ার সব জিনিস জায়গায় জায়গায় পড়ে আছে। মোবাইলটা ড্রেসিং টেবিলের সামনে পড়ে আছে। আলমারি খুলতেই দেখল জামা কাপড়গুলো ও ভাঁজ করে রাখা কিচ্ছু নিয়ে যায়নি মনে হয়। আনাসের একবার মনে হলো ওর কোনো জিনিস রুমে রাখবে না, সব ফেলে দিবে, আবার মনে হলো না থাক, এগুলো কি দোষ করেছে। সারাটা রাত নির্ঘুম কাটালো আনাসের। ঘুম কি করে আসবে? ঘুম নামক জিনিসটা তো চোখ ছেড়ে পালিয়েছে। আনাসের বারবার মনে হয় এই পৃথিবীর মানুষগুলো সত্যি অনেক স্বার্থপর। নিজের ভালো ছাড়া কারো ভালো এরা বুঝে না। একজনের সাথে নোংরামি করে আবার আমার কাছে, ছি ছি কি খারাপ মানুষ। লামিয়া বাসায় এসেছে পরদিন দুপুর 2টায়। আগের দিন টিকিট পায়নি, তাই আজ ভোরের গাড়িতে রওনা দিয়েছে। বাসায় আসার পর খেয়ে ঘুমিয়েছে। আসার আগে লাবিবকে বলে দিয়েছে বাবা মাকে যেন কিচ্ছু না বলে ও পরে সব বলবে। লাবিব আবার রাতের বাসে চলে যাবে। কলেজ থেকে একদিনের ছুটি নিয়েছে, কাল আবার জয়েন করতে হবে। পরদিন রাতের বেলা লামিয়ার বাবা মা সব শোনার পর বিশ্বাসই করতে পারছিলেন না যে উনাদের মেয়েটার জীবনে এত বড় ঝড় বয়ে গেছে। সোহান সাহেবের তো প্রেশার বেড়ে হাই হয়ে গেছে। এমনিতে হার্ট অ্যাটাকের রোগী, তার উপর এইরকম একটা ঘটনা ঘটে গেছে তার মেয়ের জীবনে, এটা শুনলে কি মাথা ঠিক থাকে? মেয়ের সুখের সংসার ভেঙে যাচ্ছে একটা বানোয়াট মিথ্যের জোরে, এটা কি করে বাবা মা হয়ে উনারা সহ্য করবে? তার উপর মেয়ে আবার অন্তঃসত্ত্বা। লামিয়ার মা বলল, জানি না কত বড় পাপ করেছি জীবনে, যার শাস্তি আজ আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটা পাচ্ছে। সারা জীবন যে ইসলামের পথে চলে এসেছে, আজ তাকেই রাস্তার মেয়েদের কাতারে নিয়ে গেছে মানুষ নামের ওই জানোয়ারটা। সোহান সাহেব বুকে হাত দিয়ে চিৎকার করে চেয়ার থেকে পড়ে গেল। লামিয়া দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। সোহান সাহেবকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আবারও হার্ট অ্যাটাক হয়েছে। লামিয়া ওর মাকে নিয়ে ওয়েটিং রুমে বসে আছে, সাথে লামিয়ার ছোট চাচাও আছে। মা মেয়ে দুজনে বসে বসে একনাগাড়ে কেঁদে যাচ্ছে। ডক্টর এসে জানালো রোগীর জ্ঞান ফিরেছে। কেবিনে দেয়া হয়েছে। এখন একটু ভালো আছে, তবে খেয়াল রাখতে বলেছে। 2 বার শেষ, তাই বড় ধরনের কোনো আঘাত যেন না দেয়া হয়, উনাকে এটার জন্য ভালো করে বলে দিয়েছে। লামিয়া ফোন করে লাবিবকে আর ফারিহাকে বাবার অবস্থা জানিয়ে এখন আসতে নিষেধ করে দিয়েছে। ওরা খবর শুনেই রওনা দিয়েছিল, তবে এখনো বাস স্টপে আছে। লামিয়ার কথা শুনে কিছুটা ভরসা পেয়ে বাসার দিকে চলে গেল। লামিয়া বাবার পাশে গিয়ে বসল। সোহান সাহেবের দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। লামিয়া বাবার চোখের পানি মুছে দিয়ে বলল, আব্বু তুমি আমায় নিয়ে কেন টেনশন করছো? তোমার মেয়ে অসহায় নয় বাবা। আমি তো ভেঙে পড়িনি, তুমি দেখো না আমি কেমন স্ট্রং আছি এখনো। আমি ধৈর্য ধরব। আল্লাহ আমার সাথে আছেন। উনি জানেন আমি কতটা পবিত্র। তিনি আমাকে এর ফল অবশ্যই দিবেন। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না আব্বু। আমি ভালো থাকবো, অনেক ভালো।
আব্বু দেখো, এই কষ্টটা আমি সইতে পারবো। আব্বু, তোমাকে হারানোর কষ্ট সইতে পারবো না বলেই কেবিন ছেড়ে বেরিয়ে আসলো লামিয়া। ওর এখন কান্না আসছে, প্রচণ্ড কান্না, কিন্তু বাবার সামনে ও কাঁদবে না, একদম না। রাত 12টা বাজে। পুরো হাসপাতাল জুড়ে নিস্তব্ধ পরিবেশ। মাঝে মাঝে দু একজন ডাক্তার নার্সের আনাগোনা দেখা যাচ্ছে, রোগীদের ব্যথায় কাতরানোর শব্দ আসছে কিছুক্ষণ পরপর। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে লামিয়া নিঃশব্দে কাঁদছে। এমনটা কি হওয়ার ছিল আমার জীবনে? পিছন থেকে কারো হাতের স্পর্শ পেয়ে লামিয়া ঘুরে দাঁড়াতেই দেখল মা দাঁড়িয়ে কাঁদছে। মাকে দেখেই চোখের পানিটা মুছে নিল হাত দিয়ে। কেন করছিস নিজের কষ্টকে আড়াল? কেউ না বুঝলে ও আমি বুঝি, তোর কষ্ট হচ্ছে অনেক, কষ্ট কেন লুকোচ্ছিস? লামিয়া মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। এতক্ষণ ধরে বুকের মাঝে আটকে রাখা কষ্টের পাথরটা আর ধরে রাখতে পারছে না মাকে কাছে পেয়ে। মা, আমার এত কষ্ট কেন হচ্ছে? বলতে পারো কেন আমার সাথে এত অন্যায় হলো? আমি তো কোনো অন্যায় করিনি, তারপরও মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে কেন আমায় আজ চলতে হচ্ছে? বলতে পারো কিসের শাস্তি পাচ্ছি? আমি কি করে জীবন কাটাবো বলতে পারো? আমি পারছি না, আর পারছি না। চলবে।